গল্প শেষ স্বীকারোক্তি। লেখায় অরিশা মেহরি নিরিশা। না মা, দয়া করুন, আমার সঙ্গে এভাবে করবেন না। আমার গর্ভে যে আপনার ছেলেরই অংশ। চুপ, তোকে আজ আমি শেষ করে দিব। এত কষ্ট দিয়েছিস আমাকে। বেডের উপর তিনজন মানুষের শরীরে চাপ। একজনকে মেরে ফেলার জন্য তাদের মনে কোনো দয়া নেই। অরিশা ছটফট করে হাত পা, কণ্ঠ জোরে চিৎকার করতে চায়, কিন্তু আজ তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। না বন্ধু, না আত্মীয়, শুধু অন্ধকার আর কুয়াশা। বালিশ মুখের ওপর চাপিয়ে রাখা, আর দুই শ্বশুর বোনের কঠোর বাহু দুপাশে, পায়ে হাত বেঁধে এমনভাবে ধরে রাখা যাতে শ্বাস নিতে পারা না যায়, উঠতেই না পারে। বহুক্ষণ বৃষ্টি ঝরছে, শুনতে যেমনই যেন এক গর্ভবতীর ক্ষতবিক্ষত কণ্ঠের আর্তনাদ আকাশে মিশে যাচ্ছে। বালিশের নিচে চাপা মুখ থেকে সে আর কোনো শব্দ বের করতে পারল না। বৃষ্টি আর তার বদলে কাঁদছে, হয়তো পৃথিবী তার কান্না সাড়া দিচ্ছে। কয়েক মিনিট লাগল। অরিশার হাত পা ধীরে ধীরে শিথিল হল। দেহটা নিস্তেজ হয়ে পড়ল। জীবন নিঃশেষ। শাশুড়ি হতাশা হেসে বালিশটা সরালেন। দুই জামাই বউ ছেড়ে নেমে এলেন। তাদের চোখে কোনো অপরাধবোধ নেই, কেবল হিসাব, কুশীলবতার গর্ব আর পরিকল্পিত নিষ্ঠুরতা। উফ! মা, এখন কি করব? এর লাশ? বড় যা কামিনীর কণ্ঠে বিরক্তি। সে বড় বড় শ্বাস নিল। কবিরকে ফোন করো, দ্রুত। সেইখানেই কবর খোলার নির্দেশ দিয়েছিলে, ওইখানেই দাও। আজ রাতেই দাফন করতে হবে। শাশুড়ির কণ্ঠ কর্কশ, নির্বিচার। কিন্তু কোন গেট দিয়ে যাবে মা? সামনের গেটে তো দারোয়ান আছে। রিমি থরথর করে জিজ্ঞাসা করল, ক্ষতচিহ্নিত বুকে একটা সামান্য সন্দেহ। এই বুদ্ধিও নেই তোমার? সামনের গেট দিয়ে যাব না তো পেছনের গেটে যাবে। আসমানি তালুকদারের মুখে কৃপণ ঠোঁটের হাসি। কথাটা বলে সে কোনো অনুশোচনার ছাপও দেখায় না। শব্দহীন তাই রিমি মাথা নিচু করে নিল। তিনজন মিলে অরিশার দেহকে বড় একটা প্লাস্টিক বস্তায় জড়িয়ে টেনে টেনে তারা তালুকদার বাড়ির পেছনের গেটের দিকে নিয়ে গেল। সেখানে বাড়ির কাজের লোক কবির আগে থেকেই দাঁড়িয়েছিল। সে ঠান্ডা হাতে লাশটা নিল এবং বৃষ্টি ভেজা অন্ধকারে তারা চারজন একসাথে লাশটাকে টেনে হিঁচড়ে কবরের ধারে নিয়ে গেল। তাড়াতাড়ি কর, কবির, কেউ দেখলে সমস্যা। আসমানি ফুরফুরে হেসে উঠল। তার কুশীলবী সঙ্গীরাও তার সঙ্গে কুৎসিতভাবে হাসি দিলেন, তাদের সেই হাসি যেন কোনো পাপের উদযাপন। কবির চাপা গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, চিন্তা নেই, সব ঠিকঠাকভাবে করে দেবে। তারা লাশটিকে যতটা দ্রুত সম্ভব মাটির গর্তে নামাল। বৃষ্টি তাদের কাঁধে ছিটকে, ধানের মাঠ ভিজে আছে, আর আকাশ পূব দিকে ধীরে ধীরে আলতো আলতো উন্মোচিত হচ্ছে। তারা চুপচাপ ঘরে ফিরে এল। কারো চোখে আবেগ নেই, শুধু কাদা ময়লা ও কৃতকর্মের ক্লান্ত হাসি। রাত পেরিয়ে ভোর হল। বৃষ্টি ভেজা মাঠঘাটে সকালের কুয়াশা ছড়িয়ে আছে। সকালের প্রথম আলোয় নীরব ঘুম ভাঙল। সেনাদের মতো শৃঙ্খলাবদ্ধ রুটিন তার জীবনের অংশ হলেও প্রতিদিনের শুরুটা একটাই অভ্যাস দিয়ে হয়, তার প্রেয়সীর কাছে ফোন। আজও তাই হলো। চোখ মেলেই নম্বরটা ডায়াল করল, কিন্তু রিং হলেও কেউ ধরল না। আবার করল, তারপরও না। মুখে কোনো অভিব্যক্তি ফুটে উঠল না, কারণ সেনাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখানো হয়। তবু বুকের ভেতর একটা অস্থিরতা কাজ করল। হয়তো ঘুমাচ্ছে এখনো, ভাবল সে। অবশ্য প্রায়ই তো এমন হয়, ভোরে ঘুম ভাঙতে একটু দেরি হয় ওর। নীরবের ফোন লিস্টে আজ অনেকগুলো মিস কল জমে রইল। সে চাইলেও বুঝতে পারল না,
কেন এত নীরবতা? কেন এভাবে প্রেয়সী কোনো সাড়া দিচ্ছে না? তারপর সে নিজের ডিউটির জন্য প্রস্তুতি নিল। কড়া ইউনিফর্মে বুক টান করে দাঁড়ালো। আয়নায় তাকিয়ে আবারও নিজেকে শৃঙ্খলাবদ্ধ জীবনের শপথ মনে করিয়ে দিল। কিন্তু অজান্তেই ভেতরে একটা কষ্ট থেকে গেল। যে ফোনটা আজ সকালেও ধরা হলো না, সেটা হয়তো আর কোনোদিনই ধরবে না। তালুকদার বাড়িতে শোরগোল পড়ে গেছে, তাদের বাড়ির মেজ বউকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। একজন কাজের লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, না কর্তাবাবু, পুরো বাড়ি জুড়ে, বাগান জুড়ে খুলে আসলাম, কিন্তু আমাগো মেজবু কোথাও নেই। দিশেহারা হয়ে জামশেদ তালুকদার সোফার উপরে ধপ করে বসে পড়ল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার মেয়ের মতো একটা বৌমা কোথায় চলে গেল। কখনো আমাকে না বলে যায় না, অন্তত বাড়ির কাজের বুয়া ফরিদাকেও তো সে বলে যায়। তখন সিঁড়ি দিয়ে আসমানি তালুকদার নামতে থাকে, পিছনে তার কুকর্মের সাক্ষী দুটোও নামতে থাকে। আসমানি তালুকদার নামতে নামতে তার স্বামীকে বলে, গেছে, দেখ কার কাছে। যেহেতু গেছে আর না আসায় ভালো। স্বামী যদি অমন বাইরে বাইরে থাকে তাহলে কি বউ ঘরে ধীর হয়ে বসে থাকতে পারে? মেকি হেসে বলে। স্ত্রীর কথায় জামশেদ তালুকদারের কান থেকে ধোঁয়া বেরোবার উপক্রম হয়। তিনি তার স্ত্রীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলেন, একদম ফালতু কথা বলবে না অরিশার নামে। ও মোটেও এমন স্বভাবের মেয়ে না। পুরো দুনিয়াবাসী এসে বললেও আমি এ কথা বিশ্বাস করব না। এই বাড়ির অন্যান্যরা করতে পারে, কিন্তু আমার অরিশা মানা। পাশ থেকে কামিনী অরিশার বড় যা জামশেদের কথা শুনে বলে, কেন বাবা? আপনি কি বুঝাতে চাচ্ছেন এই কথার মিনিংয়ে? আপনি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করছেন। হুম, ঠিক। আমরাও মোটেও এমন না। কামিনী কথায় সায় দিয়ে জানায় রিমি। থাক বৌমা, চলো তো। ওই এক মেয়ের জ্বালায় না খেয়ে থাকবো নাকি? ও মা, বেলা 12টা বাজে। বেলা 12টার সময় সকাল হয় নাকি? ওই হলো। আমার বাড়ি যখন খুশি তখন উঠব। হুম। মুখটা ভেঙচিয়ে খাবার টেবিলের কাছে গিয়ে বসে বাড়ির 3 মহিলা। এই বাড়িতে সবাই অদ্ভুত। এক একজন এক এক ধাঁচের মানুষ। বাড়িটা বেশ পুরাতন, কিন্তু বাড়ির ভেতরে সব রকমের আধুনিক জিনিস রয়েছে। বাড়ির সুনামও রয়েছে, আবার দুর্নামও আছে। সবাই এক নামে চিনে তালুকদার বাড়ি। খুলনা বাগেরহাট মোড়লগঞ্জ। তালুকদার বাড়িতে 4 ছেলে আর মেয়ে আছে। জামশেদ তালুকদারের 3 জন ছেলে আর তার ছোট ভাইয়ের 1 ছেলে 1 মেয়ে। মেয়েটার নাম রানী, তার বিয়ে হয়ে গিয়েছে। সবাই প্রায় পারিবারিক ব্যবসায় যুক্ত, শুধু নীরব বাদে। সে ব্যবসায় হাল না ধরে প্রশাসনিকে যোগ দেয়। আর তার ছোট চাচার ছেলে এখানে লেখাপড়া করে, তাই সে ব্যবসায় যোগ দেয়নি এখনো। অতিরিক্ত টেনশনে জামশেদ তালুকদারের প্রেশার ফল করে, তাই সে তার ছেলেকে কল করে। কিন্তু এখন তো তার ডিউটি। সে সেই চট্টগ্রামের ওখানে কর্মরত আছে। খুলনার থেকে চট্টগ্রাম বহুদূর। এম ড্যাশ একটা ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এক উন্মাদ প্রেমিক। তার নয়নাভিরাম নেত্রের কোনো পলকই যেন পড়ছে না। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। হুট করে পিছন থেকে তার বন্ধু একটা খোঁচা দেয়, যাতে করে তার প্রিয়তমাকে দেখার ব্যাঘাত ঘটে। কপাল কুঁচকে তার দিকে তাকায়। সমস্যা কি তোর? এখানেও এসে ব্যাঘাত ঘটাতে হবে তোর আমাকে? না রে ভাই, আমার কি এর সাধ্যি আছে তোকে তোর প্রিয়তমার ছবি দেখাতে ব্যাঘাত ঘটানোর? বন্ধুর কথায় কিছু আর বলে না আরহান।
সে আবার ছবিটাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ভাই, আর কত দেখবি তুই ওকে? যে মেয়ে তোকে পাত্তায় দেয় না তার জন্য এত মরিয়া হয়ে আছিস কেন বলতো? আরহান মুচকি হাসি দেয়। তুই কিভাবে বুঝবি মায়া কি জিনিস? আর কথা পাত্তা না দেওয়ার, তাহলে আমি বলবো ওর ওই পাত্তা না দেওয়ার ব্যাপারকেই আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দরকার নেই আমার বোঝার। একবার বিয়ে কর, তারপর বুঝবি বউ কি জ্বালা। কথাগুলো বলে রাফি তার কেবিনে তার পেশেন্টকে দেখতে যায়। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ায় আজ বড় সড়ো ক্লাবে সব পোকাটা মিলে মাতিয়ে রেখেছে পুরো ক্লাব। আজ বিশাল বাজেমাতের খেলা হবে। সেখানে অনেক বড় বড় বিজনেসম্যানরাও খেলার জন্য এসেছে। নাচ গান আর আড্ডায় পুরো ক্লাবে হই হুল্লোড় চলছে। খেলা শুরু হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। তখন ক্লাবে উপস্থিত হয় দ্য গ্রেট খ্যাতমান প্রত্যয় চৌধুরী। প্রত্যয় আগমনে সবাই একসাথে চিল্লিয়ে ওঠে। সব নারীরা তার কাছে ছুটে চলে যায়, কিন্তু তৎক্ষণাৎই তার গার্ডরা তার কাছ থেকে মেয়েগুলোকে সরিয়ে দেয়। হি মি চৌধুরী, লেটস প্লে আ গেম। টুডে দিস গেম ওন্ট বি ইয়োর্স। প্রত্যয় তার শার্টের টাইটা হালকা ঢিলা করতে করতে হালকা মেকি হেসে বলল, হা, রিয়েলি? লেটস সি হু শ গনাউন্স দিস গেম। গেম কিছুক্ষণ পরেই তারা খেলা শুরু করে দেয়। চারপাশের মানুষ আবারও চেয়ার আপ করতে থাকে। প্রত্যয় গেমে একের পর এক বাজেমাত করতে থাকে। প্রত্যেকবারই সে জিতে যায়। না পেরে বিজনেসম্যান ফ্রেডরিক তার হার স্বীকার করে নেয়। রিয়েলি মি চৌধুরী, আই এম ডিফিটেড। আইল নেভার বি এবল টু বি উইথ ইউ। প্রত্যয় হেসে তার সাথে হ্যান্ডশেক করে আর বলে, ইউ শুড প্র্যাকটিস মোর ফর ডিফেট মি। মুহূর্তেই লোক সমাগমে আরও একজন হাজির হয়ে যায় আর সবার দৃষ্টি তার দিকেই চলে যায়। সান ফ্রান্সিসকোর সেই রাত। মিউজিক গর্জে বাজছিল, আলো ঝলমল করছিল, পোকার টেবিলের চারপাশে ভিড় জমেছে। প্রত্যয় চৌধুরীর এন্ট্রিতেই ক্লাব আগুন হয়ে উঠেছিল, কিন্তু তখনই হঠাৎ সব আলো ম্লান হয়ে আসে। যেন কেউ ইচ্ছে করে স্পটলাইটের ফোকাস ঘুরিয়ে দিয়েছে দরজার দিকে। কালো লংকোটে ঢাকা এক নারী ধীরে ধীরে প্রবেশ করে। তার হিলের শব্দ টক 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 যেন পুরো ফ্লোরে প্রতিধ্বনি তুলছে। এক হাতে সিলভার মাস্ক, আরেক হাতে একটি স্মার্ট ট্যাব, যেন গ্ল্যামার আর টেকনোলজির মিশ্রণ। পুরো ক্লাব জুড়ে একজনে আকর্ষণ করে নিয়েছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। সবাই মেতে উঠেছে যে আজকের ক্লাব, এই পার্টি সবটা জুড়ে আজ বিশাল ধামাকা হতে চলবে আজ ক্লাবে। হঠাৎ কারো কণ্ঠ ভেসে আসে, ওহ মাই গড, এটা কি সত্যি? আই হক এখানে? আরেকজন ফিসফিস করে বলে, চুপ, ওর আসল নাম কেউ জানে না, কিন্তু শোন, ও নাকি এক ক্লিকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। কেউ আবার কাপা কণ্ঠে বলে, তুই ভুল বলছিস, ও হ্যাকার না, ও ডিটেকটিভ। পুলিশ যেটা পারে না, সেটা এই মেয়ে এক রাতেই করে ফেলে। সব গুঞ্জন কেটে গিয়ে স্পটলাইট থেমে যায় তার মুখে। সে শুধু এক চিলতে রহস্যময় হাসি দিয়ে চোখের দিকে চশমা টেনে নেয়। আর ক্লাবের সব পুরুষ মহিলা একসাথে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রত্যয় চৌধুরী তখন নিজের গ্লাস নামিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলে, ফাইনালি দ্য রিয়েল গেম বিগিনস। ক্লাবের আলো আবার স্বাভাবিক হয়ে এসেছে। প্রত্যয় চৌধুরী গ্লাস হাতে বসে আছে, চোখে তৃপ্তির হাসি। কিন্তু হঠাৎ ইরিশা ধীরে ধীরে হেঁটে আসে পোকার টেবিলের দিকে। তার পদক্ষেপে এমন আত্মবিশ্বাস যে মনে হয় সে জানে এখানে কে জিতবে, কে হারবে। সে প্রত্যয় চোখে চোখ রেখে থেমে যায়।
মৃদু হাসি দিয়ে বলে, মিস্টার চৌধুরী, আপনার জয় জয়কার তো অনেক দেখলাম, কিন্তু একটা সত্য জানেন? এই ক্লাবে আজ রাতের কিং কেবল একজনই হবে, আর সেটা আমি। প্রত্যয় চমকে ওঠে না, শুধু ভ্রু উঁচিয়ে সিগারেট ধরায়। রিয়েলি? তুমি কি জানো, আমার বিপক্ষে বসতে হলে কেবল সাহস না, ভাগ্য লাগে? ইলিশা চেয়ার টেনে বসে পড়ে, একটা তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, ভাগ্যের খেলায় আমি বিশ্বাস করি না। আমি খেলি মস্তিষ্ক দিয়ে, আর হ্যাঁ, যেটা আমার হাতে আসে সেটা আমার জয় হয়ে যায়। টেবিলে খেলা শুরু হয়। কার্ড একের পর এক পাল্টাচ্ছে, দর্শকদের নিঃশ্বাস আটকে যাচ্ছে। প্রত্যয় ঠোঁটে কুটিল হাসি, কিন্তু ইরিশার চোখ স্থির, কোনো টেনশন নেই, শুধু ঠান্ডা অ্যাটিটিউড। শেষ বেট। সবার দৃষ্টি টেবিলে। প্রত্যয় কার্ড ছুড়ে দিয়ে গর্জে ওঠে, ফুল হাউস। লেটস সি ইউ বিট দ্যাট, মেসাই। হক। ক্লাব ফেটে পড়ে করতালিতে। সবাই ধরে নেয় প্রত্যয়ই জিতেছে। কিন্তু ইরিশা ধীরে ধীরে তার কার্ডগুলো মেলে ধরে। ঠোঁটে এক টুকরো হাসি। রয়্যাল ফ্লাশ। পুরো ক্লাব স্তব্ধ হয়ে যায়। কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ অবিশ্বাসে চোখ মুছছে। প্রত্যয় মুখে প্রথমবারের মতো পরাজয়ের ছায়া। ইরিশা আসন থেকে উঠে দাঁড়ায়, কোটটা কাঁধে ফেলে দিয়ে বলে, I told you, Mr. Chaudhary, the real game always begins when I arrive. এবং সে ধীরে ধীরে ক্লাবের আলোয় অদৃশ্য হয়ে যায়, রেখে যায় শুধু তার জয়ের কিংবদন্তি আর প্রত্যয় হারের নীরবতা। আসতে পারি, স্যার? হ্যাঁ, নীরব এসো। বসো, আমার পাশে। আজকে তোমার সাথে ডিনার পার্টি করব। নীরব সৌজন্যমূলক হাসি দিয়ে তার সিনিয়রের পাশে বসে পড়ে। তার সিনিয়র তার বাবারই বয়সী, অনেক বছর তিনি এই পেশায় নিয়োজিত আছেন। তার সাথে নীরবের বেশ সখ্যতা। তিনি তাকে ছেলের মতো করেই কেয়ার করেন তাকে। ডিনার করতে করতে তার সিনিয়র তাকে বলে, তোমার ওয়াইফ কেমন আছে নীরব? কি যেন নাম তার? অরিশার কথা উঠতেই নীরবের বুকের ভেতর ছাতু করে ওঠে, তার বক্ষগহ্বর অজান্তেই অজানা ভয় ডাকতে থাকে। গোটা একটা দিন পার হয়ে গেল, অথচ তার প্রিয়তমা তাকে একটাবারও কল করল না। এমনটা তো আগে সে কখনোই করেনি, তাহলে আজ কেন এমন করছে? ভাবনার ছেদ ঘটে যায় তার সিনিয়রের ডাকে। কই, বললে না তো তোমার ওয়াইফের নাম? অরিশা। অরিশা তালুকদার। ওর নাম? ও হ্যাঁ, এবার মনে পড়েছে। বুড়ো হয়ে গেছি তো, সব ভুলে যায় এখন। দেখবে খুব শীঘ্রই হয়তো বা চাকরিতে চলে যাবে। সিনিয়রের কথায় শুধু একটু মোলায়েম হাসি দেয় নীরব। তবে আর কিছু বলে না। তার মন যে অন্য পড়ে আছে। তার এই চট্টগ্রাম শহরের কিছুই ভালো লাগছে না। ডিনার করার পর নীরব তার সিনিয়রকে বিদায় জানিয়ে চলে যায়। রাত 1টার দিকে কামিনী তার রুম থেকে আস্তে আস্তে বের হয়ে পড়ে, যাতে তাকে কেউ টের না পায়। সে ধীর পায়ে তার শাশুড়ির রুমের কাছে গুইয়ে ফিসফিস করে তাকে ডাকতে থাকে, মা, কেউ নেয়, তাড়াতাড়ি বের হন। আসমানি তালুকদার আস্তে আস্তে বের হয়ে আসে। তুমি এসে পড়েছ? তা ওই বেয়াক্কল মহিলা কোথায়? নিশ্চয় পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোনো হুঁশুক জ্ঞান যদি থাকতো তার। আমার ছেলে যে কেন ওকে বিয়ে করেছে খোদা মালুম।
পিছন থেকে ডাক আসে কারো। মা, আমি এসে গিয়েছি। ওহ, তুমি এসে গিয়েছ, ভালো কথা। তার যা যা আনতে বলেছিলাম এনেছো তো? হ্যাঁ মা, এনেছি। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ব্যস্ত কণ্ঠে কামিনী বলে তাদেরকে। তারা তিনজনে মিলে 3 তলার একটা বিশাল কক্ষে চাবি দিয়ে তালাটা খুলে ঢুকে পড়ে। গিয়ে তারা আয়েশ করে এক একজন বসে পড়ে চেয়ারে। এই কক্ষটার দিকে তেমন কেউই আসে না বিশেষ প্রয়োজন ছাড়া। এখানে ওরা আজ পার্টি দিবে, তিনজন এই জন্যই এত বন্দোবস্ত করে রেখেছে। কামিনী বিয়ারের মুখটা খুলে সবাইকে সার্ভ করে দেয়। এইগুলো কি কামিনী? এইটা কি কোক নাকি শরবত? না মা, এইগুলো হলো বিয়ার। হাসতে হাসতে বলে। কি? আমি এইগুলো খাবো? একবার খেয়ে দেখুন মা, সেই লাগবে দেইখেন। আগে তো আমি আমার ফ্রেন্ড সার্কেলরা মিলে প্রায়শই ড্রিঙ্ক খাতাম। এখন তো সংসারের ঝামেলায় আর এই বাড়িতে তো তেমন কেউ খায় না, এই জন্য আর খাওয়া হয় না। আসমানি তালুকদার তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। সে ভাবতেই পারছে না এই মেয়ে এত শেয়ানা। আসমানি তালুকদার এক ঢোক গিলেই বিয়ারের তিক্ততায় চোখ মুখ কুচকিয়ে ফেলে। কি দিলে গো বৌমা? মেরে ফেলতে চাচ্ছ নাকি আমাকে, তারপর সব সম্পত্তি তোমার নামে লিখে নেওয়ার ধান্দা? মা, প্রথমবারে এমন হয়, আবার একবার খান দেখবেন ভালো লাগবে। তাই না রিমি? রিমিও তার কথায় সায় জানায়। এরপর তিনজনে মিলে একের পর এক ছিপ খেতে থাকে। মেতে উঠে তাদের আজকের রাত। তাদের কুকর্মের সফলতার জন্য আজকে এই বিশেষ পার্টি দেওয়া রাত। অথচ তারা জানে না তাদের সামনে কি আসতে চলেছে কারো আত্মাকে মেরে ফেলার শাস্তিস্বরূপ। সকালে উঠেই নীরব তার প্রিয়তমার ঠিকানায় কল দিতে থাকে। গত রাতেও সে অন্তত 2000 বারের মতো কল করেছে রাত জেগে। আর এখন নোট হয় আরও 1000 বার হয়ে গেছে। না পেরে নীরব তার ফোনটা এক আছাড় মেরে ভেঙে ফেলে। রাগে দুঃখে এসে নিজের চুলগুলো মুঠিবদ্ধ করে খামচে ধরে। কেন এমন করছো অরু? কেন? তুমি কি বুঝো না তোমার সাথে একদিনও কথা না বলতে পারলে আমার বুকের ভেতর কতটা কষ্ট হয়? তুমি কি ঠিক আছো অরু? আমি আজকে খুলনায় রওনা হব যে করেই হোক। বসা থেকে উঠে সে এক ছুটে চলে যায় তার সিনিয়রের কক্ষে। সিনিয়রের কক্ষে প্রবেশ করে নীরব হাঁপাতে হাঁপাতে তাকে বলে, স্যার, আমার ইমার্জেন্সি ছুটি লাগবে। তার সিনিয়র বেশ অবাক হয়ে যান। আরে, নীরব এভাবে হাঁপাচ্ছ কেন? বসো, রিল্যাক্স, পানি পান কর। নো স্যার, আমার পানি পান করার সময় নেই। প্লিজ দয়া করে আমার ছুটিটা মঞ্জুর করুন স্যার। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার। আরে, কি হয়েছে বলবে তো? এনি প্রবলেম? তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? নীরব কেঁদে ফেলে। সে যে কাউকেই তার এই যন্ত্রণা বুঝাতে পারবে না। তার এই কষ্ট তার একমাত্র প্রিয়তমার এক ঝলক দেখানোর দ্বারাই যে নিভানো সম্ভব। নীরবের কান্না দেখে না পেরে তার সিনিয়র তার ছুটির অনুরোধ মঞ্জুর করে নেয়। তাকে ছুটি দিয়ে দেয়। ছুটি পাওয়া মাত্রই নীরব দৌড়ে তার জিনিসপত্র গুছাতে চলে যায়। মাঝপথে তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে কোনো কথা না বলে দ্রুত চলে যায়। যাওয়ার সময় নীরবের সিনিয়রটাকে তার গাড়ির চাবিটা ধরিয়ে দিয়ে বলে, যাও নীরব, তোমার মন ক্ষুণ্ণতার অবসান ঘটাও দ্রুত পৌঁছে। বিনিময়ে নীরব তাকে সম্মান আর শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে তাকে শতগুণ তাকে সম্মান আর ধন্যবাদ জানায়।
এভাবেই তাদের ভিতরে ভালোবাসা আর সম্মান সর্বদাই বজায় রেখে তাকে বিদায় জানিয়ে চলে যায় নীরব। নীরব গাড়িতে উঠে গাড়ির চাবি দিয়ে গাড়ি স্টার্ট দেয়। সে বলে, আমি আসছি অরু। ঢাকার একটা হোটেলে আজ উঠেছে ত্রিনাদ্রি আর রাফি। ঘরে ঢুকেই রাফি হাঁপাতে হাঁপাতে জ্যাকেটটা খুলতে খুলতে বলে, এই যে তিনু, আজকে যে গরম পড়ছে, আমি যদি হসপিটালে আর 5 মিনিট বেশি থাকতাম নিশ্চিত বমি করে অজ্ঞান হয়ে যেতাম। ভাব একবার তখন আমার বউয়ের কি হইত। ত্রিনাদ্রি হেসে পানির গ্লাসটা হাতে তুলে দিয়ে বলল, কি আর হইতো, তোর বউর সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিত, প্রাণের মানুষ আজ আইসিইউতে, লাইক কমেন্টে দোয়া চাই। রাফি রাগ ভান করে বলল, ধুর, ওইরকম সিরিয়াস বানাইস না। ত্রিনাদ্রি কাঁধ ঝাঁকিয়ে আবার বলে উঠল, তাহলে এমন হইতো, ডাক্তার তোরে দেখেই বলতো এই রোগীর শরীর ঠিক আছে, শুধু নাটক বেশি। ধুর, তুই কি আসলেই আমার ফ্রেন্ড? তখনই রাফির ফোনে কল আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার শাশুড়ির মেয়ে তাকে ফোন করেছে। ফোনের ডায়াল প্যাডটা দেখে ত্রিনাদ্রি যেখানে লেখা মহামারী। কি রে রাফি, তোর বউরে তুই মহামারী নারী সেভ করলি কেন? সে তো তুই ভালো করেই জানিস। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি তার সাথে একটু এর ফাঁকে কথা বলে নিই। ত্রিনাদ্রি ফ্রেশ হতে চলে যায়। ত্রিনাদ্রি ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়ালো। উঁচু আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারা, যেন প্রতিটি তারার ভেতরে চাপা আছে অজস্র অপূর্ণ কথা। নিচে ব্যস্ত শহরের কোলাহল, গাড়ির হর্ন, মানুষের ছুটোছুটি, তবু তার কানে ভেসে আসে সেই এক কণ্ঠস্বর, যার জন্য প্রতিটি রাত আলাদা হয়ে ওঠে। তারা যেন জিজ্ঞেস করছে তাকে, কখন সে আসবে, যে তোমার মন ভরে রাখে নিঃশব্দ ভালোবাসায়। ত্রিনাদ্রি মনে মনে হাসল। ভালোবাসার মানুষ থাকলে শহরের ভিড়ও কবিতার মতো হয়ে ওঠে, আর নির্জন রাতও গান নিয়ে যায়। সে তার গলায় আকাশের পানে চেয়ে থেকে একটা গান ধরে বিষণ্ণ মনে। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা, তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়, আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ, তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা। সন্ধ্যা 6টার দিকে নীরব তার বাড়িতে পৌঁছে যায়। বাড়ির কলিং বেলে সে চাপ দেয় 2বার। বাড়ির কাজের লোক এসে দরজা খুলে, মেজো ভাইজান, আপনি? সরো, এইখান থেকে। অরু কোথায়? আমার অরু কোথায়, তাড়াতাড়ি বলো। বাড়িতে ফিরেই নীরব হুলস্থুল কাণ্ড শুরু করে দিল। সে বলছিল তার অরু কোথাও নেই, আর এই কথা শুনে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। ছেলের এমন অবস্থা দেখে টুনি তার ছেলের হাত দুটো আঁকড়ে ধরল, কণ্ঠ ভেঙে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দে বাবা। আমি তোর অরিশাকে ঠিকভাবে দেখে রাখতে পারিনি। বাবারও সেই দুঃখ, অপরাধ বোধ তার চেহারায় পরিষ্কার। ড্রয়িং রুমে সবাই ভিড় করে, বাড়ির সব ছেলে, ছেলের বউ, চাচা চাচি, সবার মুখে একই জিজ্ঞাসা, অরু কোথায়? নীরবের বড় ভাই সৈকত মেঝে থেকে তাকে তুলে ধরে বলে, দেখ ভাই, ও তো টেনশন করিস না। ও হয়তো কোনো কারণে তোমার ওপর রাগ করে চলে গেছে। মনে করতো তুই কি এমন কিছু বলেছিলি যেটাতে ও রাগ করে চলে যেতে পারে? সৈকতের কণ্ঠে ভ্রাতৃত্ববোধ থাকলেও চোখে চিন্তা লুকোনো ছিল। নীরব কান্না ভেজা চোখে জবাব দিল, কি বলছো ভাই?
আমি আমার অরুকে কখনোই এমন কোনো কথা বলিনি যে সে কষ্ট পেয়ে আমাকে ছেড়ে চলে যাবে। তার কণ্ঠে হতাশা, বুক ভেঙে যাওয়ার মতো ব্যথা ছিল। কথা বলার ফাঁকে কে যেন ঘরে এক অদ্ভুত স্থবিরতা ঢুকিয়ে দিল। এরই মধ্যে আসমানি, নীরবের সৎ মা, মুখ খুলল। এতক্ষণ চুপ করে থাকা ছিল কি বুঝি? তিনি বললেন, দেখো নীরব, আমার কথা তো তোমার কখনোই ভালো লাগে না, তাও বলছি। একটা মেয়ে বলে আর একটা মেয়ের কষ্ট আমি বুঝি। স্বামী যদি অত দূরে থাকে তাহলে অনেক মেয়েই এমন করে চলে যায়। এই তো গত দুদিন আগেই দেখলাম ফোনে, স্বামী বিদেশে থাকে বলে স্ত্রী পাশের বাড়ার ছেলের সঙ্গে পালিয়ে যায়। আমার মনে হয়, বলার মাঝেই নীরব চিৎকার করে ওঠে এবং বলবৎ কণ্ঠে মধ্যবিত্তকে নীরব করে দেয়। নীরব চিৎকার করে বলল, আমার অরুর নামে এইসব জঘন্য কথা যদি আপনি আর একবারও বলেন তাহলে সেই দিনই আমি আপনার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে দুইবার ভাবব না। তার গলায় এমন এক তীব্র হুঁশিয়ারি ছিল যে পুরো রুম যেন কেঁপে উঠল। আসমানি, রিমি, কামিনী তিনজনেই মুহূর্তে কাঁপতে লাগল। তাদের চোখে ভয় লক্ষ্য করা যাচ্ছিল। রিমি আসমানির কানের কাছে ফিসফিস করে ভীত সুরে বলল, মা, এবার কি আমরা ধরা পড়ে যাব? আসমানি চেপে ধরা কণ্ঠে হুকুম করল, চুপ থাকো তুমি। এইভাবে জোরে জোরে বললে তো আমাদেরই ধরা পড়বে। রিমির পা পিছতে লাগল। সে নিজের ফিটকোটা ঘাড় করে নিল যেন কোথাও লুকিয়ে যায়। নীরব তখন ধীরে ধীরে সৎ মায়ের সামনে এসে দাঁড়াল। তার চোখে সন্দেহ ছায়া। আসমানি অস্বস্তিতে জিহ্বা ভেজিয়ে তততলিয়ে বলল, কি ব্যাপার নীরব? তুমি আমার দিকে এভাবে তত তাকাচ্ছ কেন? তোমার কি মনে হয় আমি কিছু করেছি তোমার অরুর সাথে? কথাগুলো জোরে না হলেও কাদামাটি সদৃশ কাটা কণ্ঠে ছিল। নীরব তাকিয়ে বলল, আমি তো আপনাকে কিছুই বলিনি। আপনাকে তাহলে এমন বলতেছেন যে আপনি অরুকে কিছু করেছেন? সামান্য উত্তেজিত হলে নীরবে কষ্ট ও রাগ মিশ্র অনুভূতি প্রকাশ পেয়েছিল। আসমানি ছোট ছেলে শাহরিয়ার চিকিৎসার্থে বলল, কি হচ্ছে নাকি নীরব? তুই মাকে পছন্দ করিস না বলে এভাবে তার উপর এত বড় ব্লেম দিতে পারিস না। কিন্তু নীরব ঠান্ডা সুরে বলল, ওকে ফাইন, আমি কেস করব। মানে জিডি করব। অরিশার নিখোঁজ হওয়ার পিছনে কারো হাত আছে নাকি অন্য কিছু, আমি খুঁজে বের করব। তারপর আমি তাকে নিজের হাতে শেষ করব। কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল, চোখে অদম্য সংকল্পের জ্বালা। ড্রয়িং রুমে থাকা সবাই বেশ অসহায় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। আসমানি, রিমি আর কামিনী তিনজনেই ভয় পেয়ে ধীরে ধীরে পিছিয়ে এল। তাদের দেহে কাটা পড়া অনুভব হচ্ছিল, কারণ নীরব যে রাগ দেখিয়েছে তা বাস্তবিক এবং ভয়ঙ্কর। পরবর্তী দৃশ্যে নীরব তার বাবাকে নিয়ে থানায় যায়। জিডি করে সে, কাগজে সরাসরি তার নাম, অভিযোগের ভাষ্য সবই পারাপার করে আসে। বাবাকে বাড়িতে রেখে নিজে আবার অরিশার খোঁজে বেরিয়ে পড়ে। সে বাগেরহাট জুড়ে খুঁজে বেড়ায়, প্রতিটি মোড়, প্রতিটি আঙিনা, প্রতিটি দোকানের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুমি কি অরুষাকে দেখেছ? মানুষের মুখে আসে বিভিন্ন রকমের সাড়া, কেউ বলে না দেখেছি, কেউ কৌতুক করে, কেউ সন্দেহ করে, কেউ সাহায্য করতে চায়, কেউ নেই। বেলা বাড়তে থাকে, আকাশ হঠাৎ করেই কালীগ্রহের মতো কেঁপে ওঠে। বজ্রপাত শুরু হয়। বর্ষার জল নেমে চারিদিক ভিজিয়ে দেয়। রাস্তাঘাটে জল জমে, বাতাসে মাটির গন্ধ আর ভেজা গাছের ডালের ঘ্রাণ মিশে যায়। নীরব ভিজে ভিজে হাঁটে, তার কপাল ভেজা, গাল থেকে চোখের জল মিশে যায়। কখনো কখনো অরিশার সাথে তার কাটানো মুহূর্তের দৃশ্য, কখনো আবার অরিশার হেসে ওঠা মুখ, সব মিলিয়ে কানে বাজে। আশেপাশের লোকেরা দৃষ্টি কাটিয়ে যায়, কেউ ছাদে লুকিয়ে থাকে, কেউ আবার সাহায্যের হাত বাড়ায়, কিন্তু অরু নেই। রাত নেমে আসে, হতাশায় নীরবের ধাবমানতা আরও বাড়ে। বারবার ফোন রিং করে, কেউ ফোন ধরছে না, কেউ অজানার আড্ডা দেয়।
শহরটা বড় নীরব হয়ে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরও কোনোরকম নিঃশব্দ, মাটির গন্ধে সহজাত এক অস্থিরতা। নীরব বাঁশবাগানের তলে দাঁড়িয়ে মোবাইলে অরিশার ছবিগুলো বারবার দেখছে। তার চাহনি, চুল, হাসি সব মনে গেঁথে আছে। তার মনে শপথ, অরুকে যেন ফিরে পাওয়া যায়, সে সেদিকে যেতে দেবে না। যতটা কান্না, যতটা রাগ, সব মিলিয়ে সে অরুকে খুঁজেই নেবে। কিন্তু তাকে পাচ্ছে না। না পেরে নীরব একটা চায়ের দোকানের কাছে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কাঁদতে থাকে সে। কোথায় অরু তুমি? ফিরে এসো আমার কাছে। এই বোগডোরে তোমাকে যতন করে রেখে দিব। কখনো তোমাকে ছাড়ব না। তখনই কেউ একজন বাড়িয়ে দেয় তার দিকে। আস্তে আস্তে নীরব তার মাথাটা তুলে দেখতে পায় তাকে। অরু। নীরব তার অরুকে চোখে দেখার সঙ্গে সঙ্গেই আর নিজেকে সামলাতে পারল না। সে যেন দমবন্ধ হয়ে যাওয়া বুক থেকে একসাথে সব ব্যথা, সব কষ্ট ঝরে পড়ল। মুহূর্তেই ছুটে গিয়ে অরুকে শক্ত করে ঝাপটে ধরে ফেলল। যেন হারিয়ে যাওয়া প্রাণভোমরা আবার ফিরে এসেছে। নীরবের কণ্ঠ এলোমেলো হয়ে আসে, শ্বাস প্রশ্বাস অগোছালো হয়ে যায়। তবুও সে অরুকে বুকের ভেতর আঁকড়ে ধরে বলতে থাকে। কোথায় গিয়েছিলে অরু তুমি আমাকে না বলে? তুমি জানো তোমার জন্য কতটা টেনশনে ছিলাম আমি? কেন এমন করলে তুমি? তার কণ্ঠে অদ্ভুত এক মিশ্রণ, কখনো কামুকতা, কখনো কর্তৃত্ব, আবার কখনো ভাঙা শিশুর মতো কান্নার সুর। অরু আস্তে আস্তে তাকে নিজের থেকে সরিয়ে দেয়। ভেজা চোখে নরম গলায় বলে ওঠে। নীরব, সব ঠিক আছে। তুমি এভাবে কেঁদো না আর, আমি এসে গেছি তো। কিন্তু নীরবের চোখে তখনও পানি টপটপ করে ঝরে পড়ছে। সেই চোখে একদিকে ভয়, অন্যদিকে স্বস্তি। যেন তার ভেতরের আত্মা আবার শরীরে ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে ফিরে পাওয়ার আনন্দে সে কাঁদতেই থাকে, থামাতে পারে না। চলো অরু, বাসায় চলো। এভাবে বৃষ্টিতে ভিজছ কেন তুমি? তুমি অসুস্থ হয়ে গেলে আমাদের বেবিও তো অসুস্থ হয়ে যাবে, তাই না? অরু থমকে দাঁড়ায়। ভ্রু কুঁচকে তাকায় নীরবের দিকে। বেবি? অরুর কণ্ঠে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো বিস্ময়। হ্যাঁ, বেবি। নীরব স্নিগ্ধ হাসি দিয়ে বলে ওঠে, আমাদের বেবি আসতে চলেছে, ভুলে গেছো নাকি? নীরবের সেই কথায় অরুর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। মনে হয় কারো অদৃশ্য হাত ভেতরটা মুছে ধরে আছে। তার ঠোঁট শুকিয়ে আসে, শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। চোখে আতঙ্কের ছায়া ভেসে ওঠে। যেন কোনো অজানা যন্ত্রণা তাকে ভেতর থেকে গ্রাস করছে। অরুর সেই অবস্থা দেখে নীরব ভীষণ বিচলিত হয়ে পড়ে। অরু, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ লাগছে? বলো আমাকে, প্লিজ। চলো, বাসায় চলো এখনই। কোনো উত্তর না দিয়ে অরুকে আঁকড়ে ধরে নীরব দ্রুত বাসার দিকে হাঁটা শুরু করে। বাসায় ঢুকতেই নীরবের বাবা ছুটে এসে সামনে দাঁড়ান। উদ্বেগে ভরা তার কণ্ঠ কেঁপে ওঠে। অরিশা, তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো তোমার জন্য কতটা চিন্তা হচ্ছিল আমাদের? এভাবে কাউকে না বলে হঠাৎ কোথায় গেছিলে বলো তো? তার প্রশ্ন শেষ হবার আগেই ড্রয়িং রুমে একে একে সবাই জড়ো হয়ে যায়। যেন ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। আসমানি তালুকদার যখন অরিশাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে যায়। ঠোঁট কাঁপে, দেহ কেঁপে ওঠে। মুহূর্তেই তার চেহারায় ছায়া নেমে আসে। যেন জীবন্ত মানুষ নয়, অচেনা কোনো আতঙ্ক তার সামনে দাঁড়িয়ে আছে। সে হঠাৎ জোরে চিৎকার দিয়ে ওঠে। না, এটা হতে পারে না।
ভ ভূত, ভূত বাঁচাও আমাকে। তার গলার সেই চিৎকারে চারদিক কেঁপে ওঠে। সাথে থাকা তার 2 চামচা বউ আতঙ্কে চেঁচিয়ে ওঠে। তাদের কণ্ঠ মিলেমিশে যেন একটা কানফাটা হাহাকার ছড়িয়ে দেয় সারা ঘরে। ঘরের ভেতর উপস্থিত সবার দৃষ্টি তখন তাদের দিকেই চলে যায়। কে কি হচ্ছে বুঝে উঠতে পারছে না। অরিশা ধীর, ভারী পদক্ষেপে তাদের দিকে এগোতে থাকে। তার চোখ দুটি শান্ত অথচ গভীর, যেন সেখানে লুকিয়ে আছে অসীম রহস্য। আর আসমানি তালুকদার আর তার 2 সঙ্গী ভয়ে ভয়ে এক পা করে পেছাতে থাকে। তাদের মুখে আতঙ্ক, কণ্ঠে কান্না মিশ্রিত কাকুতি মিনতি। ভ ভূত না, এটা ভূত। আসমানি তালুকদারের কণ্ঠ ফেটে যায়, বুক ধড়ফড় করতে থাকে। সেই মুহূর্তে পুরো ঘর যেন জমে যায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে অরিশার দিকে। সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখের ভেতরে অদ্ভুত এক আগুন দপদপ করছে। যেন নীরব ঝড় বয়ে যাচ্ছে তার চারপাশে। কেউ সাহস করে কাছে যেতে পারছে না, কেউ কিছু বলতেও পারছে না। কেবল আসমানি তালুকদার আর তার 2 বউয়ের আতঙ্কে কাঁপা চিৎকারই ঘরের দেয়ালে প্রতিধ্বনি হয়ে বাজতে থাকে। অরিশার ঠোঁটে তখন হালকা এক অচেনা হাসি খেলে যায়। আর সেই হাসি ঘরের প্রতিটি মানুষের বুকের ভেতরে শীতল স্রোতের মতো কাঁপন তুলে দেয়। আসমানি বেগমের হঠাৎ এমন কাণ্ড দেখে সবাই হতবাক। কারো চোখে বিস্ময়, কারো চোখে আতঙ্ক। একমাত্র অরিশার চোখেই তখন সন্দেহের তীব্র ঝিলিক। মনে হলো, সে যেন বুঝে ফেলেছে আসমানির আচরণের ভেতরে কিছু একটা লুকিয়ে আছে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নামলো আসমানির ভাই রনি মোল্লা। কপালে ঘাম, নিঃশ্বাস হাঁপিয়ে উঠেছে তার। এসে বোনকে আঁকড়ে ধরে বলল, আশু বোন, এমন করিস না। আমি জানি তুই ভয় পেয়েছিস কাল রাতে স্বপ্নটার জন্য, কিন্তু তুই ভুল বুঝছিস। এ তো তোর ছেলের বউ অরিশা। হাসি মুখে তাকাস, ভয় পাবি না। সে হাসতে হাসতে পরিস্থিতি হালকা করার চেষ্টা করল। চারপাশে থাকা মানুষজন একে অপরের মুখ চাওয়াচাই করল। আসমানি কাপা হাতে ভাইয়ের বাহু ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াল। মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ল। রনি তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, আসলে গতকাল রাতে ও একটা খারাপ স্বপ্ন দেখেছিল। ফোন দিয়ে আমাকে বলেছিল। হয়তো তারই প্রভাব এখনো যাচ্ছে না। তারপর রনি যত রকম ভুজং গল্প জানা ছিল, সব দিয়ে সবাইকে বোঝালো, আসমানির আচরণে ভয় পাওয়ার কিছু নেই। শেষমেশ আসমানিকে সঙ্গে নিয়ে সে উপরে চলে গেল। তবে অরিশার দৃষ্টি তখনও থেমেছিল সেখানেই, তীক্ষ্ণ, সন্দেহভরা, অনুসন্ধিৎসু। যেন ভেতরে ভেতরে সে আসমানির ভীতির আসল কারণ খুঁজে বের করতে চাইছে। ঠিক সেই সময় নীরবের কণ্ঠ তার ভাবনার স্রোত ভাঙল। অরু, চলো, আমাদের রুমে যাই। অনেক ধকল গিয়েছে তোমার উপর দিয়ে। অরিশা বাধ্য মেয়ের মতো স্বামীর সঙ্গে উপরে চলে গেল। রুমে ঢুকেই অরিশা চোখের দৃষ্টি চালালো চারপাশে। ঈষৎ ধূসর রঙের চোখ দুটি যেন এক একটা আয়না, সবকিছু ঘুরে ঘুরে দেখতে লাগল। বিছানা, পর্দা, আলমারি, টেবিল, সবকিছু যেন নতুন করে চিনে নিতে চাইছে। নীরব ফ্রেশ হতে যাওয়ার আগে মুচকি হেসে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তুমি যেও কেমন। অরিশা শুধু মাথা নাড়ল। নীরব ওয়াশরুমে ঢুকে পড়তেই অরিশা আলমারির দিকে এগোল। খুলে দেখল, অসংখ্য রঙিন শাড়ি সাজানো, পাশে কিছু গয়নাগাটি আর কিছু কাগজপত্র। সে নিঃশব্দে হাত বাড়িয়ে নিল একটি শাড়ি, তারপর পরম আবেশে নাকে নিয়ে ঘ্রাণ নিল।
যেন অতীতের কোনো অচেনা সুবাস খুঁজছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে তড়িঘড়ি করে শাড়িটা আগের জায়গায় রেখে দিল। নীরব বের হয়ে অরিশার দিকে তাকালো, ঠোঁটে মিষ্টি হাসি খেলল। যাও আমার প্রিন্সেসের মাম্মা, এবার তুমি ফ্রেশ হয়ে আসো। অরিশা এবারও কিছু না বলে তাকালো তার চোখে, তারপর আলমারি থেকে আরেকটা শাড়ি তুলে ওয়াশরুমে চলে গেল। কেটে গেল মিনিটের পর মিনিট। 20 মিনিট হয়ে গেল, তবু অরিশার নাম বন্ধ নেই। নীরব টেবিলে খাবারের আয়োজন করে রেখেছিল অনেকক্ষণ আগে। ক্ষুধার তাড়নায় তার পেটে ছুঁচো দৌড়াদৌড়ি শুরু করেছে। অবশেষে অস্থির হয়ে দরজায় টোকা দিল। অরু, এখনো হয়নি তোমার? আর কতক্ষণ লাগবে? হঠাৎ ঠাস করে দরজা খুলল। অরিশা বেরিয়ে এল, তার এক হাতে আঁচল ধরা, অন্য হাতে কুচি। শাড়ি গায়ে জড়ানো থাকলেও ঠিকঠাক হয়নি কোথাও। নীরব প্রথমে হতবাক হয়ে তাকালো, তারপর ফিক করে হেসে ফেলল। অরু, এভাবে কেন শাড়ি পরেছ? তুমি তো অনেক সুন্দর করে পরতে জানো। আজ এমন করলে কেন? নীরব তারপরে বলল, দাও আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। যখন নীরব ওর কাছে যাবে তখন অরিশা কয়েক কদম পিছনে সরে যায়। নীরব অবাক হয়ে যায়। অরিশা পরিস্থিতিটা যায়। অরিশা তখন আমতা আমতা করে ফিসফিস করল, আসলে আমি একটু আনকমফোর্টেবল লাগছে। প্লিজ কিছু মনে করো না। কোনো কাজের লোক থাকলে ওকে বলো না একটু সাহায্য করতে। কথাগুলো শুনে নীরব থমকে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর হাসি চাপল ঠোঁটে, যেন কিছুই হয়নি। বাইরে ডাকলো কাজের মেয়েকে। কাজের লোক এসে অরিশাকে শাড়ি পরতে সাহায্য করলো, তারপর চলে গেল। নীরব খাবারের টেবিলে বসে অপেক্ষা করছিল। অরিশা আসতেই সে তাকিয়ে মুচকি হেসে বলল, বরাবরের মতোই আরো সুন্দর লাগছো তুমি, আমার প্রিন্সেসের মাম্মা। অরিশা শুধু ঠান্ডাভাবে তাকালো, কিছু বলল না। নীরব শুরু করলো খাওয়া, অরিশা নীরবে বসে গেল তার পাশে। অন্যদিকে ত্রিনাদ্রি আজ খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। হসপিটালের ডিউটির কারণে ওর সেখানে যাওয়া জরুরি ছিল। বাসের জানালা দিয়ে বাইরের প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে হঠাৎ তার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। চোখের সামনে ভেসে উঠল প্রেয়সীর মুখ। সেই মুখ, যার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর অদ্ভুত আলোড়ন জাগে। পাশের সিটে বসে থাকা রাফি তখন গভীর ঘুমে। মাথা হেলিয়ে রেখেছে ত্রিনাদ্রির কাঁধে, মুখ হা করে। বেচারা সদ্য বিবাহিত, বউয়ের খপ্পরে পড়ে রাতভর ঘুম পায়নি,
তার উপর এই দীর্ঘ ভ্রমণের ক্লান্তি। ত্রিনাদ্রি হালকা হেসে তাকালো রাফির দিকে, তারপর আবার জানালার বাইরে চোখ মেলল। মনে মনে বলল, ইরু, তুমি কি ভালো আছো? ঘড়ি তখন 1টার কাঁটার দিকে ছুঁই। অরিশা বেকুনিতে বেশ কিছুক্ষণ আগে এসে বসেছে। নীরব ঘরে বসে ল্যাপটপের কিসব কাজ করছে, কিন্তু তার চোখ বারবার অরিশার দিকে ফিরে আসে। বেলকনির রেলিংতে হাত রেখে অরিশা তাকিয়ে আছে দূরের আকাশের দিকে। মেঘ জমে আছে, চাঁদ মাঝে মাঝে ঝলমল করছে। মৃদু বাতাস বইছে এবং দূরে কোথাও বজ্রপাতের এক অদ্ভুত ঝলক। আকাশের এই নীরবতা যেন তার মনকে আরো গভীর করে তুলছে। মাঝে মাঝে চোখ বন্ধ করে সে স্মৃতিগুলো মনে করল। সন্ধ্যার সেই ঘটনার দৃশ্যগুলো। কেন আসমানি তালুকদার ভয়ে তার দিকে তাকিয়েছিল? কেন হঠাৎ করে দৃষ্টিভ্রষ্ট হয়ে সে কিছু বোঝার চেষ্টা করেছিল? এই প্রশ্নগুলো অরিশার মনে হালকা তীব্রতা সৃষ্টি করছে। হঠাৎ পিছন থেকে নীরবের কণ্ঠ, অরু, ঘুমাবে না? অরিশা মাথা নাড়ায়। নীরব আরও কাছে এসে আলতো করে তার কাঁধে হাত রাখে। তুমি গত 2 দিন কোথায় ছিলে? কি অবস্থায় ছিলে, এখনো তো বললে না? অরিশা চুপ, চোখে অদ্ভুত ভাব। হঠাৎ সে টপিকটা বদলিয়ে বলে, আমার না ভীষণ ঘুম পাচ্ছে। নীরব নীরব কিছুটা হতবাক হয়ে তাকিয়ে থাকে। কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু অরিশা কিছুই প্রকাশ করছে না। বেলকনির বাতাসে হালকা গন্ধ আসে, বর্ষার মাটি, ভেজা পাতা আর দূরের নদীর স্রোত। সেই স্রোতের ধ্বনি অরিশার মনে এক অদ্ভুত আবহ তৈরি করে। তিনি ঠিক এখন মনে করতে লাগলেন, ত্রিনাদ্রি নদীর পানি আজও ঠিক সেই স্বচ্ছতায় প্রবাহিত হচ্ছে। নদীর ধারের সেই নরম ঘাস, দূরে হালকা আলোতে দুলছে গাছের পাতা। ত্রিনাদ্রির স্বচ্ছ জলরেখার দিকে তাকিয়ে অরিশার মনে এক অজানা শান্তি, কিন্তু ভেতরের দ্বন্দ্ব কমে না। নীরব আবার ল্যাপটপের দিকে ফিরে যায়। কিন্তু মাঝে মাঝে তাকিয়ে দেখে অরিশার চোখে অদ্ভুত ভাব। একবার চোখের কোণ নড়ে, হঠাৎ মন কাঁপে। কিছু বলা হয় না, কিন্তু রহস্য প্রকাশিত। হঠাৎ অরিশা বেলকনির পাশে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকায়। ত্রিনাদ্রির পানি আকাশের আলো প্রতিফলিত করছে। দূরে খুলনার আশার আলো দেখা যাচ্ছে, হালকা লালিমা, নরম রোদ আর দূরের ঘরবাড়ি। অরিশা এমনভাবে তাকাচ্ছে, যেন কিছু দেখছে যা শুধুই তার চোখে। নীরব একটু এগিয়ে তাকায়, কিন্তু কিছু বোঝে না। বেলকনির হাওয়ায় তার চুল খেলা করছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনে মনে ভাবছ, তাকে দেখে কেন আসমানি ভূত বলল? কি রহস্য আছে এখানে? আর এভাবে স্বপ্নেই বা ওই মহিলা কি দেখেছিল? অরিশার মাথা গুলিয়ে যাচ্ছে। ওর মাথাটা এখন ব্যথা করছে। নীরব ধীরে ধীরে অরিশার দিকে তাকিয়ে থাকে। তুমি কি কিছু লুকাচ্ছ? কিন্তু অরিশা শুধু হেসে বলে, না, কিছু না, শুধু একটু ক্লান্ত। রাত আরো গভীর হয়। ত্রিনাদ্রির পানির মৃদু আওয়াজ এবং খুলনার দূরের বাতাসের গন্ধ মিশে গেছে বেকনিতে। অরিশা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। ভেতরে ভেতরে একটা উত্তেজনা, এক অদ্ভুত ছায়া। হঠাৎ সে ফিসফিস করে বলে, যদি কেউ জানতে পারে, সবকিছু অন্যরকম হতো। নীরব শুধু তাকিয়ে থাকে। কিছু বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে কিছু তো লুকানো আছে। অরিশা ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মনে মনে ভাবছে, আজকের রাত শুধু শুরু।
খুলনার আলো সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করেছে। রাত গভীর হয়, বৃষ্টি হালকা আওয়াজ করছে, মেঘের ফাঁক দিয়ে চাঁদ ঝলমল করছে। অরিশা চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু মন শান্ত নয়। ভেতরে ভেতরে উত্তেজনা, অদৃশ্য রহস্যের ছায়া। নীরব হাত এগিয়ে দিতে চায়, কিন্তু থেমে যায়। চোখে প্রশ্ন, মুখে চিন্তা। কেন আজ অরিশা এত রহস্যময়? কেন চোখের ভেতরে কোনো স্পষ্টতা নেই? নীরবতার পাশে শুয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যে সে গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। আর অরিশার চোখে তখনও ঘুম আসে না। ও কিভাবে বেঁচে এলো? ওর তো মরে যাওয়ার কথা ছিল, তাই না? আসমানি ভীতকণ্ঠ আর সাথে তেজ মিশিয়ে কথা বলে। আমিও তো বুঝতে পারছি না ম্যাডাম। আমি তো নিজের হাতে ওর কবর দিয়ে দিছিলাম। কামিনী ভয় জড়ানো কণ্ঠে বলে। মা, ও ভূতটুত নয় তো? আমিও তো সেটাই বুঝতে পারছি না। ও যদি ভূতই হয় তাহলে নীরব ওকে কিভাবে ধরল? আমি তো জানি ভূতদের ধরা যায় না। এসব আজগুবি বিশ্লেষণ করতে যখন ওরা সবাই ব্যস্ত তখন আসমানির ভাই রনি দরজাটা খুলে ভেতরে ঢুকে। রুমটার ভেতরে আবছা আলোয় তাকে দেখে সবাই একসাথে চিৎকার করে বলে, ভূ ভূতত। আরে আমি ভূত না, আমি তোর ভাই রনি। আসমানি তালুকদার বড় বড় নিঃশ্বাস নিয়ে বুকে থুতু দিয়ে বলে, ও তুই এভাবে ভূতের মতো করে কেন এসেছিস? আমি তো এসেছি অরিশার লাশটার ব্যাপারে কথা বলতে রে বোন। সকালে উঠেই অরিশা ফ্রেশ হয়ে নিচের ড্রয়িং রুমের দিকে যায়। ওকে দেখেই আসমানি তালুকদার, কামিনী আর রিমি তিনজনে চোরের মতো মুখ লুকাতে থাকে। অরিশা একেবারে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। আর ওরা তিনজন একে অন্যের পিছনে লুকাতে থাকে। অরিশাকে দেখে অরিশার শ্বশুর বলে, আরে অরিশা মা, এসে গিয়েছো, বসো। নাস্তা তো রেডি, খেয়ে নেও। জি বাবা, নিচ্ছি। চেয়ারটা টেনে নিয়ে এসে বসে পড়ে। কিন্তু ওর আচরণে সবাই অবাক হয়, কেননা অরিশা কখনো নীরব বাড়ি থাকাকালীন নীরবকে ছাড়া খায় না, আর একবারই সে খেতে বসে গেছে, এটা সবাইকে অবাক করে দিয়েছে। সবাইকে ওর দিকে তাকানো দেখে অরিশা এবার জিজ্ঞেস করে, কি হয়েছে? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অরিশার শ্বশুর এসে বলে, আরে না, না কিছু না, তুমি খাওয়া শুরু করো। এতদিনে তোমার বুঝোটা আসল। অরিশা কপালে ভাঁজ ফেলে তার শ্বশুরের দিকে তাকায়। তারপর সে খেতে শুরু করে দেয়। খাওয়ার মাঝখানে নীরবে সে ওর পাশে চেয়ার টেনে খেতে বসে। চেয়ার টানার শব্দ পেয়ে অরিশা একবার তার পাশে তাকায়। নীরব তার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চোখ টিপ মারে। চোখ টিপ মারায় অরিশা বড় বড় চোখ করে তার দিকে তাকায়, আর সাথে তার বিষম লাগে। কাশতে কাশতে তার চোখ দিয়ে হালকা পানি চলে আসে। নীরব জলদি করে ওর দিকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে পানি খাওয়াই। অরিশার কাশি থেমে যাওয়ার পর ও মনে মনে বলে, কিডন্যাপ আওয়াজ, হে কিভাবে সহ্য করতিস তুই ওরু? এর মতো পাবলিককে? নীরব বলে, ঠিক আছো অরু তুমি? তারপর আবার শয়তানি একটা হাসি দিয়ে ফিসফিস করে অরিশার কানের কাছে গিয়ে বলে, একটা চোখ টিপ মারায় তুমি কুপোকাত হয়ে গেলে, এরপরে কি হবে তোমার? অরিশা খেতে খেতে ওর কথা শুনে খাওয়াটা থেমে যায়, তবুও কিছু মুখ ফুটে বলে না। টেবিল ছেড়ে উঠে যায় সে। সবাই ওর দিকে তাকায়। অরিশার শ্বশুর অরিশাকে বলে, এ কি অরিশা, তুমি তো কিছুই খেলে না। আসলে খিদে নেই আমার।
বলেই সে চলে যায় রুমের দিকে। নীরবও তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে উপরের দিকে চলে যায়। ওদের খাওয়া শেষ হলেই আসমানি আর বাড়ির বাকি দুই বউ খেতে বসে। ওদের আজকে সাহসই হয়নি অরিশার সাথে এক টেবিলে খাওয়ার। খেতে খেতে আসমানি বেগম ভাবতে থাকে অরিশাকে নিয়ে, কিভাবে সে বেঁচে ফিরল, আর তার আচরণ এমনটাই বা কেন এখন। ত্রিনাদ্রি সকালে উঠেই জগিং করতে যায়। বসন্ত চলছে এখন, কি সুন্দর আবহাওয়াই বসন্তে। তার মনটা প্রকৃতির সাথে মিশে যেতে চাচ্ছে। মোড়লগঞ্জের এদিকে এত এত গাছপালায় ভরা দেখে যেন অন্যরকম শান্তি পাওয়া যায়। ইট পাথরের শহরে থাকতে থাকতে ত্রিনাদ্রির শরীরটা যেন কেমন রোবটের মতো হয়ে গিয়েছিল, কিন্তু খুলনায়ের এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার মনটা যেন নতুনভাবে সজাগ হয়ে উঠেছে, যেমন বসন্তের সময় নতুনভাবে সবকিছু শুরু হয় তেমন করে। রাফির ঘুম ভাঙতেই সে ত্রিনাদ্রিকে দেখতে না পেয়ে বাইরে বের হয়। বিরক্তিকরা কণ্ঠে বলে, এই ছেলেটা না, এসেই এদিক ওদিক যেতে শুরু করেছে, যদি হারিয়ে যায়। রাফির ভাষ্যমতে যে ছেলে এখনো বিয়ে করে নাই সে এখনো ছোটই, এই জন্যই সে ত্রিনাদ্রির সাথে সাথে সবসময় থাকে, যাতে তার ফিউচার ওয়াইফ তার উপর কখনো এই দোষ না দেয় যে সে তার বন্ধুকে ঠিকমতো খেয়াল রাখেনি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে ত্রিনাদ্রিকে পেয়ে যায়। তিনু, কিরে ভাই, না বলে কিভাবে চলে আসলি তুই? ত্রিনাদ্রি একটু মুচকি হেসে কৃষ্ণচূড়া ফুলগাছটার দিকে তাকিয়ে থাকে। সে বলে, জানিস রাফি, আমার হিরো না ওই কৃষ্ণচূড়া ফুলের মতো। কি সুন্দর তার গৌরবর্ণ, কি সুন্দর সে আপন মনে হেলে দুলে বাতাসে প্রবাহিত হচ্ছে। আমার হিরোও অমনি, না সে মানে কারো নিষেধাজ্ঞা আর না মানে কারো কথা। হাই তুলতে তুলতে রাফি বলে, তা তোমার ইরু কি তোমার ফোন ধরছিল? সে কতকাল যাবত আর ইউএসএতে থাকবে? এবার আসুক, আমিও একটু তাকে দেখি। কেমন মেয়ে সে যে আমার বন্ধুর রাতের ঘুমই হারাম করে দিছে। ত্রিনাদ্রি হাসে, ভীষণ হাসে। সে জানে তার ইরু তাকে পছন্দ করে না। কিন্তু তবুও সে তাকে ভীষণ ভালোবাসে। পৃথিবীর নিয়মই হয়তো বা এমন যে একজন নীরব শ্রোতার মতো তাকে ভালোবেসে যাবে আর একজন জেনে তাকে অবজ্ঞা করে যাবে। এইটাই ভালোবাসার দহন। ত্রিনাদ্রি রাফিকে বলে, এমন যদি হতো রাফি, যে আজই তাকে দেখতে পাবো। রাফি হেসে বলে, পাগল নাকি তুই? সে কোথায় আর তুই কোথায়? অরিশা তার ঘরে গিয়ে ফোন ঘাঁটতে থাকে। স্ক্রিনের দিকে চোখ থাকলেও মনটা অন্যখানে। হঠাৎ করেই করিডোরে নীরবের পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে, প্রতিটি ধাপে যেন তার ভেতর একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দেয়। অরিশা একবার তার দিকে তাকায়, দেখে নীরব মুচকি মুচকি হাসছে। অরিশা তার দিকে পাত্তা না দিয়ে ফোনে মনোযোগ দেয়। ফোনের স্ক্রিনে নতুন নতুন নোটিফিকেশন, মেসেজ, সবকিছু দেখে সে মনোযোগ দিতে থাকে, কিন্তু ভেতরের মনে একটা চাপ। নীরব অরিশার পাশে এসে আস্তে করে বসে পড়ে, কানের ধারে গিয়ে ফিসফিস করে বলে, কি ম্যাম, বিজি নাকি? অরিশা শান্ত কণ্ঠে জবাব দেয়, হু। নীরব আবার হাসতে হাসতে বলে, চলো এক জায়গায় যাব। অরিশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কোথায়? ডক্টরেট আছে। শব্দটা শুনে অরিশার বুকটা হঠাৎ উত্তেজনায় ধক করে ওঠে। চোখে মুখে বিরক্তি আর ভয় একসাথে ফুটে ওঠে।
কিন্তু সে জানে এখন ভয় দেখানো চলবে না। নিজেকে স্বাভাবিক রাখতে হবে, তবেই সে তার আসল উদ্দেশ্য পূরণ করতে পারবে। নিজেকে সামলে নিয়ে অরিশা নীরবকে বলে, দেখো নীরব, আমি তো ঠিক আছি। আমার ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। নীরবও হাসতে হাসতে বলে, কিন্তু আমার তো প্রয়োজন আছে প্রিন্সেসের মাম্মা। আমারও তো দেখতে মন চায় আমার প্রিন্সেস কেমন আছে তার মাম্মামে টামিতে। রাগে অরিশার মাথাটা ফেটে যেতে চায়। তার এই মুহূর্তে ইচ্ছে করছে হাতের ফোনসহ নীরবকেও একটা আছাড় মেরে ভেঙে ফেলতে। কিন্তু এখন এগুলো করা মোটেই সম্ভব নয়। হিতে বিপরীত হয়ে যেতে পারে। শান্ত কণ্ঠে অরিশা নীরবকে বলে, দেখো নীরব, আজ আমার ভালো লাগছে না। অন্য কোনো একদিন যাব। কেমন? নীরব তবুও নাছোড়বান্দা। সে আজ তার অরুকে নিয়ে যাবেই। না পেরে অরিশা বেকুনিতে গিয়ে দাঁড়ায়। তার এখন অনেক কাজ। এইসব ফালতু কাজে ডক্টরের কাছে যাওয়া তার পক্ষে একদমই সম্ভব নয়। সে এমন এক ফাঁদে পড়েছে যেখানে সে না পারছে কারো সঙ্গে কিছু বলতে, না পারছে এই সব সহ্য করতে। তার এখন ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে হবে। কোথা থেকে কি শুরু করবে, কিভাবে শেষ করবে, এই প্রশ্নগুলো তার মনের মধ্যে বাজছে। এদিকে ত্রিনাদ্রি আর রাফি হাঁটার পর রুমে এসে ব্রেকফাস্ট করে। দুজনেই হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে থাকে। কিন্তু রাফি মোটেই যেতে চাচ্ছে না। তার এক কথা, জীবনের প্রথম খুলনা শহরে পা দিয়েছে, তাই ঘুরতে যেতে চায়। সঙ্গে তিনুকেও সে নিয়ে যাবে। যেমন স্কুল লাইফে অজুহাতে ছুটি নিত, আজও ঠিক তেমন। কিন্তু ত্রিনাদ্রি মোটেও রাজি নয়। সে সবসময় দায়িত্বশীল, পেশেন্টদের প্রতি মনোযোগী। রাফির মতো বেখেয়ালি নয়। না পেরে রাফি শেষমেশ রাজি হয়, তবে একটা শর্তে। আমি যাব, কিন্তু তারপর তাড়াতাড়ি ঘুরতে বের হব। ত্রিনাদ্রি হেসে মাথা নাড়ে। ঠিক আছে। রাফি খুশি, কিন্তু ত্রিনাদ্রির মনে হচ্ছে আজকের দিনটা তার জীবনের অন্যরকম এক গল্পের শুরু। অরিশা বেকুনিতে দাঁড়িয়ে হাওয়ায় চুল উড়ে যাওয়াকে দেখছে। মনে হচ্ছে সময় যেন থেমে গেছে। ডক্টরের কাছে যাওয়া এখন তার পক্ষে সম্ভব নয়। তার হাতে অনেক কিছু, অনেক পরিকল্পনা। এই ফাঁদে সে একা। না পারছে কারো সঙ্গে কথা বলতে, না পারছে নিজেকে প্রকাশ করতে। শান্তি বজায় রাখতে হবে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। ভিতরে ঠিক করে নিচ্ছে কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে। নীরবের উপস্থিতি সবকিছু জটিল করছে, কিন্তু সে জানে তার লক্ষ্য স্থির। সন্ধানে অরিশা নিচে নামে কফি খাওয়ার জন্য। এর আগে দুপুরে সে নিজের রুমেই খেয়েছিল আর নীরব গিয়েছিল একটু বাইরে। ওকে দেখে বাড়ির 3 কুচক্রী মহিলা ভয়ে ঢোক গিলে। ওদের কোনো মতেই অরিশার সামনে যাওয়ার ইচ্ছে নেই। অরিশাকে দেখে ওরা যার যার রুমের দিকে যেতে থাকে। দাঁড়ান, 1 কাপ কফি বানিয়ে দিন তো। ক কে? আমি? হ্যাঁ, আপনি আমার শাশুড়ি আম্মা। মহিলা তেজ ভরা কণ্ঠে বলে, তুমি তোমার শাশুড়িকে হুকুম করছো? সাহস তো কম নয়। অরিশা সোফার উপরে পায়ে পা তুলে বসে তারপর তার দিকে ঘাড়টা বাঁকা করে। ঘাড় বাঁকা করা দেখেই তিনজনে ভীষণ ভয় পেয়ে যায়। আসমসনি তুতলাতে তুতলাতে বলে, হ্যাঁ যাচ্ছি, এখনই যাচ্ছি। বলেই আর একটু দাঁড়ালো না, জোরে জোরে এক প্রকার ছুটতে ছুটতে এসে কিচেনের দিকে যায়। বাকি দুইজনও তার সাথে যায়। এখানে থাকার চেয়ে রান্নাঘরে থাকা সেফ মনে করছে।
কফি বানিয়ে এনে অরিশার সামনে গিয়ে রাখে কফির মগটা। নিউজপেপার থেকে মুখটা তুলে একবার তাদের তিনজনের দিকে তাকায়, তারপর কফির মগটার দিকে টসকিয়ে বলে, কিছু মেশাননি তো আবার? কফির মগটা হাতে নিয়ে অরিশা ধীরে ধীরে নিজের রুমের দিকে হাঁটতে থাকে। নিচে দাঁড়িয়ে থাকা আসমানি, কামিনী আর রিমি তার যাওয়া দেখছে গম্ভীর চোখে। অরিশার প্রতিটি পা ফেলার শব্দ যেন আসমানির মনে অজানা রাগের ঢেউ তোলে। ওর হাঁটার ভঙ্গি, চোখের দৃষ্টি, এমনকি নীরবতার মধ্যেও যেন এক অদ্ভুত শান্ত শক্তি। আসমানি কিছুক্ষণ সেই দিকেই তাকিয়ে থাকে, তারপর ঠোঁট কামড়ে ফিসফিস করে বলে, আজ রাতেই সব পরিষ্কার হবে। তারপরে পেছনে থাকা দুই বউকে তাকিয়ে নির্দেশ দেয়, তোমরা রাত 1টা বাজে আমার সেই রুমে চলে আসবে। কবিরকে যেন নিয়ে আসো, কোনোভাবে যেন দেরি না হয়। বলেই সে ভারী পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। শাশুড়ি চলে যাওয়ার পর কামিনী আর রিমি একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখেই ভয়, কিন্তু মুখে একটা শব্দ নেই। রাত গড়িয়ে 9টা। নীরব বাড়িতে ফেরে। একরাশ ক্লান্তি এর অস্থিরতা নিয়ে এসে দরজার ভেতর ঢোকে। ঘরে প্রবেশ করেই চোখ খোঁজে অরিশাকে, কিন্তু কোথাও নেই, না রুমে, না বেকনিতে। বুকের ভেতর হঠাৎই কেমন এক শূন্যতা জেগে ওঠে। সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামে, চিৎকার করে ডাকে, অরু, অরু তুমি কোথায়? বাগানের দিক থেকে হালকা বাতাসে পাতার শব্দ আসে। নীরব সেই দিকেই ছুটে যায়। গলার আওয়াজ কাঁপছে, শ্বাস ভারী। অরু। ঠিক তখনই দূরে দেখতে পায় এক নারীকে। হাঁটছে ধীর, নিশ্চিন্ত ভঙ্গিতে। তার চুলগুলো বাতাসে উড়ছে, চলার ভঙ্গিতে এক অদ্ভুত পরিচিত ছায়া। নীরবের চোখের পাতা একবার বন্ধ হয়, আবার খোলে, যেন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি কোথাও। রমণীটি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায়। এক মুহূর্তের জন্য নীরব স্থির, তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অরিশাকে বুকে টেনে নেয়। চেপে ধরে, এতটাই জোরে যে অরিশার নিঃশ্বাস আটকে আসে। তুমি জানো না, তোমাকে হারানোর ভয়টা কেমন? তার কণ্ঠে কাঁপুনি। দীর্ঘ সময় পরে নীরব একটু ছাড়ে। মুখের পেশি শক্ত করে, চোখে ঝড় নিয়ে বলে, কোথায় গিয়েছিলে আমাকে না বলে? তুমি জানো না আমি তোমাকে খুঁজে পেয়ে আবার হারানোর ভয় পাই কতটা? আর কতবার বলতে হবে তোমাকে? অরিশা চুপ। তার চোখে কেমন এক শূন্যতা। ধীরে গলাটা পরিষ্কার করে বলে, বাগান সাইডটা একটু হাঁটতে বের হয়েছিলাম। নীরব নিঃশ্বাস ছাড়ে জোরে। চোখ বন্ধ করে আবার খোলে। রাগের তীব্রতা ধীরে ধীরে মিশে যায় অনুশোচনায়। সরি অরু, আমি একটু বেশি রিয়্যাক্ট করেছি। ভয় পেয়েছিলাম, তাই এমন করে ফেলেছি। প্লিজ, পরের বার কোথাও গেলে আগে একবার জানিয়ে যেও। অরিশা ওর দিকে তাকিয়ে মৃদু হাসে, কিন্তু মনে মনে বলে, এই কেয়ারটা যদি আগে দেখাতে, তবে হয়তো আজও সে বেঁচে থাকত। নীরব ওর হাত ধরে, আঙুল জড়িয়ে নেয় নিজের কবজায়। একরকম মমতায়, আবার একরকম দখলে। দুজনেই রুমে ফিরে যায়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত ঠিক 1টার দিকে কামিনী, রিমি আর কবির চুপিসারে নিচে নামে। আসমানির নির্দেশ মতো তারা গোপন রুমটার দিকে এগোয়। দরজা খুলতেই দেখে, ভেতরে আগেই বসে আছে আসমানি আর তার ভাই রনি। আসমানি তীক্ষ্ণ চোখে তাদের দেখে বলে, বেশি কথা না, সময় কম। মূল কথায় আসি। রনিকে আমি বলেছিলাম অরিশার কবরটা দেখতে যেতে। ও গিয়ে কবর খুঁড়ে যা দেখেছে, তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে।
রিমি গিলতে না পারা স্বরে বলে, কি দেখেছে ও? আসমানির চোখ সরু হয়। ওর লাশটা সেখানেই আছে। ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা। শুধু কবিরের কাঁধের ওপর ঘামের বিন্দু পড়ে টুপ করে। রিমি কাপা গলায় বলে, তা তাহলে তাহলে এই মেয়েটাকে? ভূত। শব্দটা বেরিয়ে আসে রিমির মুখ থেকে। চুপ করো। আসমানির গলা বজ্রের মতো। ভূত বলে কিছু নেই। কিন্তু কিছু একটা আছে। কিছু গোপন, কিছু ভয়ঙ্কর। কামিনী ফিসফিস করে বলে, তাহলে হয়তো ওর যমজ বোন। আসমানি হালকা মাথা নাড়ে। হতে পারে। যাই হোক, কাল থেকে সবাই ওর প্রতিটি পদক্ষেপে নজর রাখবে। আমি বুঝতে পারছি, এই মেয়ে আমাদের সবাইকে ভেতর থেকে পড়ছে। রিমি ভয় মেশানো স্বরে বলে, মা, ও যদি সব জেনে আমাদের ফাঁসিয়ে দেয়? আসমানির ঠোঁটে এক শয়তানি হাসি। তাহলে ওর অবস্থাটা ঠিক ওর বোনের মতোই হবে। রুমে নেমে আসে একটা ছমছমে নীরবতা। বাইরে বাতাসে জানালা দুলে ওঠে, যেন অদ্ভুত কোনো অশনি সংকেত দিচ্ছে। পরদিন ভোর। নরম রোদ নীরবের চোখে এসে লাগে। সে ধীরে ধীরে চোখ মেলে, পাশে তাকায়, বিছানাটা খালি। মুহূর্তের জন্য বুক কেঁপে ওঠে, কিন্তু পরেই ওয়াশরুম থেকে পানির শব্দ শুনে নিঃশ্বাস ফেলে স্বস্তির হাসি দেয়। কিছুক্ষণ পর দুজনেই নিচে নামে। আজকে যেন ঘরের বাতাসই অন্যরকম গন্ধ। রান্নাঘর থেকে ভেসে আসছে ঘিয়ের মশলার গন্ধ। আসমানি, কামিনী, রিমি সবাই নড়েচড়ে বসে গেছে। ওরা তিনজন এমনভাবে হাসছে, যেন কিছুই হয়নি। আসমানি সামনে এগিয়ে এসে বলে, বসো নীরব, অরিশা। আজ তোমাদের পছন্দের খাবার রান্না করব। নীরব তো বিরিয়ানি ভালোবাসে, আর অরিশা মাটন, এই দুটোই আজ আমি নিজ হাতে বানাবো। নীরব অবাক হয়ে বলে, না না, দরকার নেই মা। আপনার এত কষ্ট কেন করবেন? আসমানি হেসে বলে, ও মা, কষ্ট কিসের? ছেলের মুখে হাসি দেখার চেয়ে বড় আনন্দ আর কিছু আছে? বলে রান্নাঘরের দিকে চলে যায়। অরিশা তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই হাসিটা যেন খুব পরিচিত, আবার ভয়ানকও। মনে মনে বলে, তুমি যদি ভাবো আমি কিছু জানি না, তবে ভুল করছো আসমানি তালুকদার। এখন খেলা আমি শুরু করব। তার চোখের কোণে তখন এক টুকরো ঝলক, তীব্র, দৃঢ়, আর অদ্ভুতভাবে শান্ত। প্রায় এক সপ্তাহ কেটে গেছে এই তালুকদার বাড়িতে অরিশার। এখানে এসে সে অনেক কিছুই খেয়াল করেছে, অনেক কিছুই বুঝেছে। সন্দেহের তালিকায় ছিল অনেকে, কিন্তু আজ তার কাছে সবকিছুই পরিষ্কার। কে অরুকে মেরেছে, কে মুখোশের আড়ালে নিজেকে ভালো সাজিয়ে রেখেছিল, সব এখন তার জানা। এখন পালা, একে একে সবাইকে নিজের পাপের শাস্তিটা ভোগ করানো। নীরবকেও সে তার আসল পরিচয়টা জানাবে, আজ না হয় কাল। এই ভাবনাতেই ঘরে বসে আছে ইরিশা। বাইরে আকাশটা মেঘে ঢেকে গেছে, বাতাসে কেমন অদ্ভুত এক গন্ধ। ঠিক সেই সময় ফোনের রিংটোনটা বেজে উঠল। স্ক্রিনে বড় করে লেখা, ত্রিনাদি। একটা দীর্ঘশ্বাস নেয় সে। এই ছেলেটার না অন্যরকম। কতবার অপমান করেছে তাকে, ঠান্ডা গলায় তুচ্ছ করেছে, তবু ছেলেটা যেন এক ছায়ার মতো তার আশেপাশে ঘুরে বেড়ায়। আজ কি মনে করেই যেন কলটা রিসিভ করলো সে, যদিও এর আগে কখনো করেনি। হ্যালো। ওপাশে নিশ্চুপ। শ্বাস প্রশ্বাসের আওয়াজ পর্যন্ত নেই। মনে হলো ছেলেটা যেন তবদা খেয়ে আছে।
ইলিশার ঠোঁটে হালকা এক হাসি খেলে যায়। হ্যালো, মি। কথা বলবে না কি কেটে দিব? কেটে দিব কথাটা শুনে হকচকিয়ে উঠে তিনু। ন, না না, কথা বলছি। কেমন আছো ইরু? তোতলাচ্ছ কেন? তোমার কি তুতলানোর কোনো সমস্যা আছে? না, আসলে আমি একটু নার্ভাস। নার্ভাস? আমি কি বাঘ না ভাল্লুক? তিনু চুপ। ভেতরে ভেতরে সে কাঁপছে, বুকের ভিতরটা কেমন হালকা হয়ে যাচ্ছে। এতদিনের অপেক্ষা, এতটা সময় ধরে শুধু একটিবার তার ইরুর সাথে কথা বলার আশায় ছিল। আজ সেটা সত্যি হলো। চোখের কোণে চিকচিক করে ওঠে পানি। ইলিশা একটু মুচকি হাসে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিজি নাকি? না না, বিজি থাকলে কি আর কল দিতাম? তোমার সাথে কথা বলার জন্য আমি সব ব্যস্ততা বাদ দিতে পারি। দুজনের মাঝে হঠাৎ নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর তিনু ধীরে বলে, তুমি বিডিতে কবে এলে ইরু? আর এখন কোথায় আছো? ইলিশা কিছু বলে না। চোখের কোণটা জানালার দিকে ফেরায়। নিচের বাগানে কুকুরটা ঘেউ ঘেউ করছে। তিনু বুঝে যায় সে প্রশ্নে ভুল করেছে। ইলিশা নিজের ব্যাপারে কোনো প্রশ্ন সহ্য করতে পারে না। এই মেয়েটার গোপন দেয়াল খুব শক্ত। তিনু ঠোঁট চাটে, কিছু বলতে যাবে, ঠিক তখনই ইলিশা বলে, আমি এখন খুলনায়। খুলনায়? হুম। সে এক কাহিনী, সুযোগ পেলে বলবো। না না, দাঁড়াও। আমার সাথে দেখা করবে? ইলিশা ঠোঁট চেপে হাসে। কিভাবে করবে দেখা? তুমি তো ঢাকায়। না, আমি এখন খুলনাই আছি। করবে দেখা? কণ্ঠে তার কেমন অনিশ্চয়তা। ইলিশা একটু ভেবে বলে, ওকে, দেখা যাবে। এইটুকু বলেই ফোনটা কেটে দেয়। তিনু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হতাশ হয়ে বিড়বিড় করে, যা, কেটে দিল। ইলিশা হাসে নিঃশব্দে। মনে পড়ে যায় প্রায় 5 বছর আগের কথা। তখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে রোড পার হওয়ার সময় একটা ট্রাক প্রায় চাপা দিয়েছিল তাকে। সে চোখ বন্ধ করেছিল ভয়, ভাবছিল এবারই বোধহয় শেষ। কিন্তু তখনই একজোড়া শক্ত হাত তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশে। পড়ে যায় সে, আর সেই ছেলেটার বুকের উপরই। দুজনেই আঘাত পায়, কিন্তু ছেলেটাই বেশি। সেই প্রথম পরিচয় ত্রিনাদ্রির সাথে। আর সেদিনই ছেলেটা হারিয়ে যায় তার মধ্যে। এরপর থেকে তার পেছনে ঘুরে বেড়ানো, প্রপোজ করা, চড় খাওয়া, সবই নিত্য ঘটনা হয়ে যায়। কিন্তু ইরিশার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। সে ভালোবাসা, সম্পর্ক এসব কিছুকে সময়ের অবুঝায় ভাবত। তারপর একদিন সব ছেড়ে বিদেশে চলে যায়। সেই থেকেই তিনুর জীবনটা ছন্নছাড়া হয়ে পড়ে। রাতগুলো ফাঁকা লাগে, সকালগুলো নির্জীব। একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খায়। ইরিশার মনে সেই দৃশ্যগুলো সিনেমার মতো ভেসে আসে। সে জানালার বাইরে তাকায়, আকাশের রং যেন পুরনো স্মৃতির মতো ম্লান। নিজেকে ফিসফিস করে বলে, ভালোবাসা কখনো মরে না, শুধু জায়গা বদলায়। ঠিক তখনই নিচ থেকে হঠাৎ একটা শব্দ শোনা যায়, ধপ। যেন কিছু পড়ে গেল ভারী করে। ইরিশার দৃষ্টি নিচে যায়, চোখে ভেসে ওঠে ভয়ের ছায়া। ধীরে ধীরে সিঁড়ির দিকে পা বাড়ায় সে। কাঠের সিঁড়িটা কেঁপে ওঠে প্রতিটি পদক্ষেপে। নিচতলায় এসে দেখে বাতিটা দপদপ করছে, চারদিকে অদ্ভুত নীরবতা। মেঝেতে ছড়িয়ে আছে একটা ভাঙা গ্লাস, পাশে খানিকটা রক্তের দাগ। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কার রক্ত এটা? কারা নিচে ছিল?
তালুকদার বাড়ির প্রতিটি কোণ যেন এখন ফিসফিস করছে। ইলিশা ধীরে ধীরে রক্তের দিকটা ধরে হাঁটে। হঠাৎ বাতাসের ঝাপটা এসে জানালাটা বন্ধ হয়ে যায়, ঘরের ভেতর আলো নিভে যায়। সে থেমে যায়, চারপাশে শুধু অন্ধকার আর শ্বাসের শব্দ। এক মুহূর্তের জন্য মনে হয় কেউ ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে। কে? তার গলা ভারী কেঁপে ওঠে। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। ইলিশা ধীরে ধীরে ফিরে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে দরজার ফাঁক দিয়ে একজোড়া চোখ ঝকঝক করে ওঠে। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। হয়তো এটা সেই শুরু, যেখানে শেষ স্বীকারোক্তির রহস্যটা ধীরে ধীরে খুলে যাবে। রাত ৩টার দিকে ইলিশা বেড থেকে উঠে বরাবরের মতো সে তার কাজের জায়গায় যাওয়ার জন্য বের হয় বাসা থেকে। বাড়ির বাইরে গিয়ে সে একটা বাইক নিয়ে যায় গোডাউনের দিকে। প্রায় ১৫ মিনিট পর সে সেইখানে পৌঁছায়। ওর পিছু পিছু যে আরও একজন এসেছে তা ইলিশা টের পায় না। গোডাউনটার দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই রুমের ভেতরে যেই এক পা দিতে যাবে তখনই কারো শক্ত হাতের থাবায় একটু দূরে সরে গেল। ঘুটঘুটে অন্ধকারে বুঝতে পারল না কে সে তাকে এভাবে আঘাত করল, কিন্তু বোধগম্যে পৌঁছালো কেউ একজন তার পিছু এসেছে। আবারও তাকে আঘাত করার জন্য যেই না উদ্যত হলো, ইলিশার সাথে সাথে ব্যক্তিটির হাত আর ঘাড় ধরে দেয়ালের সাথে চেপে ধরল। বাঘিনীর ন্যায় বলে উঠল, ইউ ফাকিং অ্যাসহোল! আমাকে আঘাত করার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে ইলিশা লোকটির গালে একটা নয়, দুটো নয়, পরপর ৫টা চড় মারল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে মারপিট শুরু হলো। মারপিটের এক পর্যায়ে লাইট অন করল ইলিশা, দেখল নীরবকে। নীরব থেমে গেল। ইলিশা অবাক হয়ে বলল, নীরব? অতঃপর দুজনেই চুপচাপ একে অপরের দিকে চেয়ে আছে তারা। নীরব ঠাস করে শব্দ করে চেয়ারে বসে পড়ে। তার মাথাটা নিচু হয়ে আছে, মনে হচ্ছে তার থেকে অসহায় আর কেউ নেই এই দুনিয়ায়। ইলিশা কয়েকবার ঢোক গিলল আর সাথে তার জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটটাকে ভিজিয়ে নিল। নীরবের দিক থেকে কথা আসল। কেন? ইলিশা তবুও কিছু বলতে পারল না। সে তো চেয়েছিল সবকিছু আস্তে আস্তে করতে, কিন্তু নীরবের সেই সন্দেহের দৃষ্টিতে সে যে এত আগেই ধরা পড়ে যাবে তা বুঝতে পারেনি সে। কোনো ভঙ্গিতা ছাড়াই ইলিশা বলে উঠল, আমি ইলিশা, অরিশার যমজ বড় বোন। আমি এখানে তোমাকে ঠকাতে বা কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, বরং আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। মৃত্যু কথাটা শোনামাত্রই নীরবের কলিজাটা যেন কেঁপে উঠল। তার চোখগুলো স্থির হয়ে ইলিশার দৃষ্টিতে নিবদ্ধ হয়ে আছে। ইলিশা বুঝতে পারে নীরবের এরূপ অভিব্যক্তি, তাই সে আমার বলা শুরু করে, হ্যাঁ, মৃত্যু। ঠিকই শুনেছ তুমি। আর কে মেরেছে আমি তা জানি এখন। খুব শীঘ্রই তাদের শাস্তি হবে আমার হাতে। কে মেরেছে ওকে? কি দোষ করেছিল আমার অরু? কি দোষ করেছিল আমার ওই ছোট্ট নিষ্পাপ প্রাণটা? রুদ্ধশ্বাস ছাড়ে ইলিশা। সে বুঝতে পারে যে নীরব এখন তার মধ্যে নেই। আগেই বুঝেছিল যে নীরব কতটা আবেগী পুরুষ, তার উপর অরিশাকে নিয়ে একটু বেশিই। হাঁটু গেড়ে বসে পড়ে ইলিশা নীরবের সামনে। ওর কাঁধটা হালকা স্পর্শ করে বলে, তোমার সৎ মা আর তোমার দুই ভাবির সাথে বাড়ির কাজের লোক কবির আর তার ভাই রনি মিলে করেছে। এবার তো বুঝতে পারছো নিশ্চয়ই যে কেন মেরেছে। শুধুমাত্র সম্পত্তির জন্য? ছি, এতটা নিষ্ঠুর হতে পারে? আমারই ভুল। আমি কেন ওকে নিজের সাথে চট্টগ্রামে নিয়ে গেলাম না? কেন ওকে সবসময় প্রোটেক্ট করতে পারলাম না? এসব বলতে বলতে নীরব তার বুক ভেঙে কাঁদতে থাকে। ইলিশা শুধু দেখতে থাকে কিভাবে একটা পুরুষ ভালোবাসার মানুষটিকে হারিয়ে এখন পাগলের ন্যায় কাঁদছে। তার স্বীকারোক্তি যেন আজ ভুল হচ্ছে। এই পৃথিবীতে ভালোবাসা এখনো টিকে আছে, টিকে আছে সেই সমস্ত ভালোবাসা যেগুলোর বন্ধন সর্বদা, সবসময় অমর।
সে আজ হয়তো বা মিথ্যে পরিণত হলো তার ভাবনা চিন্তাগুলো। ইলিশার আজ যেন খুব হিংসা হচ্ছে অরুর প্রতি, সে এতটা লাকি। কিন্তু বেঁচে থাকলে সে আরো খুশি হতো, এর থেকে অন্তত নিজের চোখে দেখতে পারত নিজের সংসারটার সাথে কয়েকটা পুতফু পাতফুও থাকত। খালামনি, খালামনি বলে সে এসে তাকে জড়িয়ে ধরত। কেন এমন হলো না? কেন সবকিছু নিমিষের মধ্যেই তছনছ হয়ে গেল? কেন? ইলিশার রাগে হাতটা মুঠিবদ্ধ করে ফেলে। যে করেই সে তার বোনের খুনিদেরকে শাস্তি দিয়ে ছাড়বে। 2 দিন পরে নীরব আর ইলিশা মিলে সবকিছুর প্রমাণ জোগাড় করেছে আসমানি আর 2 বউয়ের নামে। বাড়িতে এখন সবাই এসেছে, সাথে পুলিশও এখন আছে। নীরবের বাবা সবটা শোনার পর তার স্ত্রী আসমানিকে আর দেখতে পারছে না। বারবার তার প্রেশার ফল করছে। এদিকে আসমানি তালুকদার লাগাতার বলেই যাচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে, সে এগুলো করেনি। তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে। না পেরে ইরিশা মহিলার মুখে 2টো থাপ্পড় বাসায় দেয়। পুলিশকে ইশারা করে এদের নিয়ে যেতে, পড়ে সে সবকিছু তাদেরকে বলে দিবে কি কি করা লাগবে। সবাইকে নিয়ে গেলেও একজনকে তারা পায়নি, আর সে হলো রিমি। সে বারবার বলছে যে সে অরিশাকে মারতে চায়নি, শাশুড়ি আর বড় যারও কথাতেই সে এমন করেছে। বারবার ইরিশার পায়ে পড়ছে, সাথে নীরবেরও। কিন্তু ইরিশার তো শরীরে মায়া বলতে কিছুই নেই, সে তার বেনের হত্যাকারীদের পায়ে টুপায় শাস্তি দিয়ে ছাড়বে। জোর জবরদস্তি করে নিয়ে গেল পুলিশ স্টেশনে। যাওয়ার আগে আসমানি তালুকদার ইরিশাকে কয়েকটি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তবেই যায়। অবশেষে ইরিশার মনের ভিতর শান্তি আসে। নীরব অনেক আগেই চলে গিয়েছে এই বাড়ি ছেড়ে। তার এখন একটু অরুর সাথে দেখা করার প্রয়োজন। কতদিন হয়ে গেল নীরবকে এসে দেখেনি, নিশ্চয়ই মেয়েটি গাল ফুলিয়ে শুয়ে আছে। সাথে তার প্রিন্সেসটাও হয়তো বা। বাড়ির অদূরে কবরের কাছে গিয়ে সেখানে দাঁড়ায়। প্রাণটাকে কি নির্মমভাবেই না তারা মেরেছে। কবরটাকে একটু সুন্দর করে বাধাই করল না। এতটাই ফেলনা কি ছিল সে? কতটা নিষ্পাপ ছিল তার অরু। কখনো কারো ক্ষতি বা খারাপ ভাবার চিন্তাও করত না সে। সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিত মানুষকে, অথচ আজ সেই অরুকি না গহীন কবরে একা একা শুয়ে আছে। কথা তো ছিল একসাথে তারা থাকবে। অরুর কবরটার পাশে গিয়ে বসে আস্তে করে কবরের উপরে হাত রাখল। পুরো মাটিটাকে আলতো করে বুলিয়ে দিচ্ছে, যেন অরুকে সে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কবরের উপরে মাথাটা রাখে শুনতে পাচ্ছে সে তার প্রিন্সেসের ডাক, পাপ, পাপা, পাপ্পা, বাবা। আর সাথে অরুও এক ছিলতে হাসিমাখা মুখ নিয়ে তাদের কথোপকথন যেন শ্রবণ করছে। এই দৃশ্য সবাই দেখে না বা শুনতেও পায় না। শুধু যারা অনুভব আর ভালোবাসার তীক্ষ্ণ তারাই বুঝে। এবার নীরব পুরোপুরি শুয়ে পড়ে কবরের পাশে। কত কথা জমে আছে তাদের, কত স্বপ্ন দেখা বাকি আছে তাদের। সে সব আজ বলবে, সাথে আকাশ ভরা তারাও সাক্ষী থাকবে আজ। তারাও স্বীকারোক্তি দিবে আজ যে ভালোবাসা কত রকমের হয়। কিভাবে একটা পুরুষ তার প্রিয়তমাকে ভালোবেসে একসাথে এভাবে থাকতে পারে। প্রায় 1 বছর কেটে গেছে। সময় তার নিজ অক্ষে ঘুরে চলেছে অবিরাম, আর মানুষের জীবনও তেমনি নিজের গতিতে এগিয়ে গেছে। কেউ কারো জন্য থেমে থাকে না, সবাই ব্যস্ত নিজের জীবন, দায়িত্ব আর টিকে থাকার সংগ্রামে। তবুও কিছু অপেক্ষা থাকে, কিছু প্রতিশ্রুতি, যা সময়ের গতি থামিয়ে দিতে পারে না। ত্রিনাদ্রির জন্য ইরিশার সেই প্রতিশ্রুতির মতোই আজ সান ফ্রান্সিসকো থেকে ফ্লাইটে চড়ে বাংলাদেশে ফিরছে ইরিশা। 1 বছর আগে দেওয়া কথা রাখতে আসছে সে। ত্রিনাদ্রি সকাল থেকেই বিমানবন্দরে দাঁড়িয়ে আছে, চোখে উত্তেজনা আর হৃদয়ে এক অদ্ভুত কম্পন। 1 বছরের প্রতিটি দিন, প্রতিটি রাত সে অপেক্ষা করেছে এই মুহূর্তটার জন্য। 1 বছর আগের সেই সন্ধ্যাটা আজও চোখে ভাসে তার, যেদিন ইরিশা হঠাৎ ফোন দিয়ে দেখা করতে বলেছিল। সেদিন ত্রিনাদ্রির হৃদয় যেন বুকের ভেতর ধুকপুক করে বেরিয়ে আসছিল।
ভয়ের আনন্দ মিশে গিয়েছিল এক অদ্ভুত অনুভূতিতে। ভাবছিল, ইলিশা যদি রাগ করে, যদি তাকে ভুল বোঝে, যদি আর কোনো সুযোগ না দেয়। এইসব চিন্তায় তার হাত পা কাঁপছিল, কিন্তু তারপরও সে গিয়েছিল দেখা করতে। ইলিশা এসেছিল ঠিক সময় মতো। সেদিন তার পরনে ছিল হালকা রঙের থ্রি পিস, গলায় ওড়না, আর কপালে ছোট্ট একটা কালো টিপ। যেন সহজ, স্নিগ্ধ, অথচ অনির্বচনীয় একটা সৌন্দর্য ঝরছিল তার মুখ থেকে। ত্রিনাদ্রি অবাক হয়েছিল, একজন মানুষ এতটা সাধারণ থেকে কেমন করে এত আপন হয়ে উঠতে পারে। তার চোখে মুখে প্রেমের আলো জ্বলে উঠেছিল। কিছুক্ষণ নীরবে বসে থেকে ইলিশা ধীরে বলে উঠেছিল, ভালোবাসো আমাকে? ত্রিনাদ্রি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়েছিল তার চোখের দিকে। সেখানে সে দেখেছিল গভীরতা, তৃষ্ণা আর একরাশ মায়া। তারপর মাথা নাড়িয়ে ধীর স্বরে বলেছিল, হুম, ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ। ইলিশা একটু হেসে তাকিয়েছিল তার দিকে। সেই হাসিটা ছিল শান্ত, কিন্তু তাতে লুকিয়েছিল হাজারো অনুভব। তারপর বলে, তাহলে অপেক্ষা করো। আর 1 বছর পর আমি ফিরব। ইউএসএ কাজগুলো শেষ করে সব গুছিয়ে আমি তোমাকে বিয়ে করব। আমিও চাই অন্য মেয়েদের মতো সংসার করতে, তোমার সাথে, আমাদের ছোট্ট একটা দুনিয়ায়। ত্রিনাদ্রির চোখের কোণে জল জমে উঠেছিল। সে কখনো ভাবেনি ইলিশার মুখ থেকে এমন প্রতিশ্রুতি সে শুনবে। সেই মুহূর্তে পৃথিবীর সবকিছু যেন থেমে গিয়েছিল। 1 বছর, মাত্র 1 বছর। তার কাছে সেটাই তখন পুরো একটা যুগের সমান মনে হয়েছিল, তবুও সে রাজি হয়েছিল। ভালোবাসা যে অপেক্ষা চেনে না, সেটা জানে না। কিন্তু ভালোবাসা যে ধৈর্য শেখায়, তা সেদিনই বুঝেছিল। এরপর সময় কেটে গেছে, দিন, মাস, ঋতু পাল্টেছে। ত্রিনাদ্রি তবুও থামেনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হতো, আরও একদিন গেল, মানে সে আসার সময় আরও কাছে। সেই ইরিশার পাঠানো ইমেইলগুলো পড়ে, তার পাঠানো ছবিগুলো দেখে নিজের মনে হাসত। মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলতো, তুমি যেখানে আছো, আমি তোমারই অপেক্ষায়। আজ সেই অপেক্ষার শেষ দিন। বিকেলের হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও সে দাঁড়িয়ে আছে বিমানবন্দরের গেটে। চারপাশে মানুষজনের ভিড়, আগমন আর বিদায়ের শব্দ, কিন্তু তার চোখ শুধু এক মুখ খুঁজছে, ইরিশার মুখ। যখন ইরিশা আগমন গেট দিয়ে বেরিয়ে এলো, তার চোখ দুটো যেন মুহূর্তেই ছলছল করে উঠল। ত্রিনাদ্রি থেমে গেল, নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে। 1 বছর আগে সেই মুখটা আজ আরো পরিণত, আরো পরিশীলিত, অথচ চোখের গভীরতা একটুও বদলায়নি। ইলিশা এগিয়ে এসে হেসে বলল, দেখো, আমি ফিরেছি, ঠিক যেমন কথা দিয়েছিলাম। ত্রিনাদ্রির ঠোঁট কেঁপে উঠল। সে শুধু বলল, তুমি ফিরেছ, মানেই আমার পৃথিবী ফিরে এসেছে। তারপর সময় থেমে গেল, কোলাহল হারিয়ে গেল চারপাশে। শুধু দুজন মানুষ, দুটো চোখ আর এক অজানা অনুভূতি। বিয়ের আয়োজন যেন স্বপ্নের মতো। চারদিক ফুলে, আলোয়, হাসিতে ভরে আছে। বাড়ির প্রতিটি কোণে বাজছে সুর, বেলুনে সাজানো বারান্দা, আর বাতাসে ছড়িয়ে আছে পারফিউমের গন্ধ। কিন্তু এই চাকচিক্যের মধ্যেও ইরিশার মনে এক অদ্ভুত চাপা কষ্ট। সবকিছু ঠিকঠাক হলেও মনের ভেতর যেন একটা অপূর্ণতার রেখা থেকে গেছে। পার্পল রঙের ভারী গাউনটা যেন রাজকন্যার পোশাকের মতো ঝলমল করছে। তার চুলে সিলভার ক্লিপ, হাতে সূক্ষ্ম গয়না, সবকিছুতেই এক আভিজাত্য ছড়িয়ে আছে। কনে ও পাত্রের পোশাক একই রঙের, পার্পল, আর চারপাশের সবাই গোলাপি পোশাকে সেজেছে। পুরো পরিবেশে যেন পরীর দেশের ছোঁয়া। কিন্তু সেই ঝলমলের ভেতরেও ইরিশা যেন একটু চুপচাপ।
চারপাশের কোলাহলের মাঝে সে মাঝে মাঝে শুধু ত্রিনাদ্রির দিকে তাকায়, চোখের ভাষায় বলে ওঠে, এই তুমি, এই আমি, আমাদের স্বপ্নটা আজ পূর্ণ। ঠিক সেই সময় কেউ এসে জানায়, নীরব ভাই এসেছে। ইলিশার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। নীরব? সত্যি? সে তাড়াহুড়ো করে বাইরে বের হয়। বাড়ির একটি নিরিবিলি জায়গায় গিয়ে দেখে নীরব বসে আছে। শান্ত মুখ, চোখে অদ্ভুত এক অতীতের ছায়া। ইলিশা এগিয়ে গিয়ে বলে, কেমন আছো নীরব? নীরব মাথা তুলে তাকায়। মুহূর্তের জন্য যেন সময় থেমে যায়। যে মেয়েটাকে একদিন ভীষণ ভালোবাসত, যার হাসি, যার কণ্ঠ তাকে বাঁচিয়ে রাখত, তার প্রতিচ্ছবি যেন আজ আবার সামনে। যদিও সে জানে এই ইলিশা অরু নয়, কিন্তু তবুও কোথায় যেন এক অদ্ভুত সাদৃশ্য তাকে নাড়া দেয়। নীরব ধীরে বলে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন? ভালো আছি। ইলিশা হাসে। তুমি যে আসবে ভাবতেই পারিনি। হুম, আমিও আসতে চাইনি, কিন্তু এসেছি। আমার অরুর বোনের বিয়ে বলে কথা। ও যদি থাকতো আজকের দিনটায়, তবে ওর থেকে বেশি খুশি আর কেউ হতো না। ইলিশার চোখ ঝাপসা হয়ে যায়। সেটা তুমি ঠিক বলেছ। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। বাতাসে গাছের পাতা নড়ে ওঠে, দূরে বাজছে বিয়ের সুর। যেন অরুর আত্মা কোথাও আশেপাশেই হাসছে, দুজনের নীরবতায়। তখন ত্রিনাদ্রি পিছন থেকে এসে মৃদু স্বরে বলে ওঠে, ইরু। ইলিশা ঘুরে তাকায়। তার চোখে এক ফোঁটা জল, তবুও হাসে। ত্রিনাদ্রি তার পাশে এসে দাঁড়ায়, হাতটা ধরে। চারপাশে তখন আলো জ্বলছে, সবাই ডাকছে কনে পাত্রকে মঞ্চে যাওয়ার জন্য। সময় থেমে আছে এক মুহূর্তের জন্য, যেখানে প্রেম, বন্ধুত্ব, স্মৃতি আর বেদনা সব এক হয়ে গেছে। ত্রিনাদ্রি ইলিশার কানে ধীরে বলে, আজ তোমাকে শুধু আমার করে নিচ্ছি। এই জীবনের মতো পরের জীবনেও তুমি আমারই থাকবে। ইলিশা চোখ বন্ধ করে মাথা নাড়ল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে, কিন্তু সেটি সুখের অশ্রু। আজ তাদের গল্পের সমাপ্তি নয়, এই শুধু শুরু। ভালোবাসার, প্রতিশ্রুতির আর সময়কে জিতে নেওয়ার তিনটা আলাদা হৃদয়ের গল্প। সমাপ্ত।